আসসালামু আলাইকুম সকলকে। আমি ডক্টর সাদিকুর রহমান সাদাব বলছি ব্যাচেলর অফ বায়োলজি থেকে। আজকে আমি তোমাদের এসএসসির বাচ্চাদের জীবকোষ এবং টিস্যু এই অধ্যায়টা পড়াবো। এবং এই অধ্যায়ে আজকে পড়ানোর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জীবকোষ এবং টিস্যু অধ্যায়টা আমি নিজেও কখনো পড়ি নাই। সো এসএসসি জীবকোষ এবং টিস্যু এই চ্যাপ্টারটা আমি বিগত অনেক বছর ধরে স্টুডেন্ট পড়াই না এসএসসি। সো আজকে আমি প্রথম নিজে পড়বো এবং তোমাদেরকে পড়াবো। সো আজকে পড়ানোর এক্সপিরিয়েন্স এমন হবে যে একটা বাচ্চা প্রথম পড়তেছে তার পড়ার এক্সপিরিয়েন্স যেমন, ঠিক তেমনি তোমাদের আজকের ক্লাসের এক্সপিরিয়েন্সটা হবে। তো চলো আমরা শুরু করি। তো আমরা যে এখানে ব্ল্যাকবোর্ড দেখতে পাচ্ছ এবং এখানে আমাদের কি রয়েছে, এই জায়গায় আমাদের যে তোমাদের বইয়ের যে পিডিএফ এনসিটিভি থেকে যে পিডিএফটা দেওয়া আছে সেই পিডিএফটা দেওয়া আছে। তো আমরা একদম তোমার বইয়ের লাইন ধরে ধরে দেখবো যে এই অধ্যায়ের মধ্যে আসলে কি আছে, কেন তোমরা এই অধ্যায় থেকে তো ভয় পাও, কেন এই অধ্যায়টা তোমাকে এত আতঙ্কিত করে। সব আতঙ্ক ইনশাল্লাহ আজকে দূর হয়ে যাবে, সব আতঙ্ক ধুয়ে মুছে যাবে। তো এই জীবকোষ এবং টিস্যুর উপর আমাদের কয়টা ক্লাস আছে? 3টা ক্লাস আছে। এবং আমাদের এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে টার্গেট এ প্লাস। এবং এর আগে যে আমরা অধ্যায়টা পড়েছি জীবন পাঠ, সেখান থেকে মূলত এমসিকিউ, হালকা পাতলা সিকিউ আসলো। এই জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টার থেকে কিন্তু অলওয়েজ সিকিউ কমন পড়ে। তো চলো তাহলে আমরা যে কথাবার্তা বলি। তো আসলে জীবকোষ এবং টিস্যু চ্যাপ্টারটার মধ্যে আমাদের তাহলে বোঝা যাচ্ছে, নাম থেকে আমরা বুঝতেছি যে এই অধ্যায়ে দুইটা জিনিস নিয়ে কথাবার্তা বলা হবে। একটা জিনিস হচ্ছে যে কোষ, কোষ নিয়ে কথা বলবে। আর একটা জিনিস কথা বলবে হচ্ছে টিস্যু নিয়ে কথা বলবে। তো কোষ নিয়ে কথা বলবে আর টিস্যু নিয়ে কথা বলবে, এই দুইটা জিনিস নিয়ে কথা বলা হবে এই অধ্যায়ে। কি কি নিয়ে? একটা কোষ নিয়ে একটা টিস্যু নিয়ে কথাবার্তা বলা হবে। এখন এই যে কোষ আছে এবং টিস্যু আছে, এই কোষ এবং টিস্যুর মধ্যে দুইটা জিনিস থাকতে পারে। এই তোমাদের বইগুলা যে মিক্সচার, আমাদের 9-10 এর বইগুলা বোটানি এবং জুলজি, উদ্ভিদ বিজ্ঞান এবং প্রাণী বিজ্ঞানের মধ্যে একটা মিক্সচার। আমাদের ইন্টারের যে বইগুলো আমরা ইন্টারের বাচ্চাদের পড়াই, এইচএসসি বাচ্চাদের পড়াই, সেখানে জুলজি এবং কেমিস্ট্রি দুইটা আলাদা আলাদা বিষয়, কিন্তু তোমাদের ক্ষেত্রে জিনিসগুলোকে মিক্সচার করে ফেলছে। সেই যে কোষ এবং টিস্যু, এই কোষগুলাকে নানা ভাগে আমরা কিন্তু ভাগ করতে পারি। কোষের মধ্যে নানা ভাগ আছে, যেমন যে কোষের ক্ষেত্রে একটা ভাগ আছে আমাদের আদি কোষ, আর একটা প্রকৃত কোষ। কোষের একটা ভাগ কি? আদি কোষ। আরেকটা ভাগ কি? কোষের ভাগের মধ্যে আরেকটা ভাগ প্রকৃত কোষ। আদি কোষ, প্রকৃত কোষ। কোষের মধ্যে আরেক টাইপের ভাগ আছে, একটা ভাগ আদি কোষ, প্রকৃত কোষ। ঠিক আছে? টার্গেট 95 প্লাস পড়ান। 95? দেখো বায়োলজি আমার ক্লাস যেমনে করাচ্ছি এভাবে করলে 25 যে আছে 25-এর উপর তো আমার হাত নেই। 75-এ তুমি 70 প্লাস চোখ বন্ধ করেই পাবা। দেখো তাহলে আদি কোষের প্রকৃত কোষ, এটা একটা কোষের ভাগ আছে। আরেকটা কোষের প্রকারভেদ আছে উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ। যে আমরা উদ্ভিদ কোষ আর একটা প্রাণী কোষ, আমি কিন্তু এখনো বই দেখিনি, আমি ইন্টারনেট নলেজ থেকে কইতাছি যে কোষগুলাকে এরকম ভাগে ভাগ করা যেতে পারে। আর আমাদের যে উদ্ভিদ কোষ, প্রকৃত কোষ। আর আরেকটার ভাগ আসতে পারে যে উদ্ভিদ কোষ, প্রকৃত কোষ, কোষের আরেকটা ভাগ আসতে পারে কি? কোষের আরেকটা ভাগ আসতে পারে জনন কোষ। আরেকটা যে আমাদের জনন কোষ, আরেকটা আমাদের ভাগ আসতে পারে জনন কোষ, আরেকটা যে দেহ কোষ। তো কোষকে আমরা এই কয়টা টাইপে ভাগ করতে পারি। কোষের ক্ষেত্রে এই কয়টা ভাগ আমাদের আসতে পারে। কোষের ক্ষেত্রে এই কয় টাইপের ভাগ আমাদের আসতে পারে। এখন আমরা একটু দেখি যে আমাদের বইয়ের মধ্যে কোষগুলাকে কত ভাগে ভাগ করছে, বা কোষের কি কি ভাগ আমাদের বইয়ের মধ্যে দেখাইছে। কোষের কি কি ভাগ আমাদের বইয়ের মধ্যে দেখাইছে? প্রথমেই আমাদের জীবকোষ, জীবকোষ নিয়ে কথা বলছে। সেখানে কোষের প্রকার ভেদে আসছে। কোষের প্রকার ভেদে আদিকেশ বা প্রাককেন্দ্রিক বা প্রোক্যারিওটিক কোষ, প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক বা ইউক্যারিওটিক কোষ, এখানে দেহ কোষ এবং জনন কোষ। তারপর যে উদ্ভিদ ও প্রাণী কোষ, এবং উদ্ভিদ ও প্রাণী কোষের অঙ্গাণুগুলা নিয়ে কথাবার্তা বলছে। যে উদ্ভিদ কোষে কি কি অঙ্গাণু আছে, প্রাণী কোষে এবং উদ্ভিদ কোষের অঙ্গাণুগুলা নিয়ে সবগুলা নিয়ে দেখি যেখানে কথা বলছে। কোষ প্রাচীর নিয়ে কথা বলছে, প্রোটোপ্লাজম, কোষ ঝিল্লি, তারপর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এদিক থেকে মাইটোকন্ড্রিয়া, তারপর যে আমাদের প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, প্লাস্টিড নিয়ে কথাবার্তা বলছে হিউজ আকারে। এখানে একটু গোলজি বস্তু নিয়ে কথা বলছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম নিয়ে, লাইসোসোম নিয়ে, ঝিল্লিবিহীন অঙ্গাণু নিয়ে কথা বলছে। তার মানে যে আমাদের নিউক্লিয়াস নিয়ে কথা বলছে, নিউক্লিয়াসের ভেতরে যে অংশগুলো আছে সেটা নিয়ে কথা বলছে। তারপর টিস্যুতে গেছে। তাইলে কোষের প্রকারভেদের মধ্যে কিন্তু ভাইয়া যে প্রকারভেদের কথাটা বলছি, যে কোষকে আমরা আদি কোষ, প্রকৃত কোষ, উদ্ভিদ কোষ, আদি উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। উদ্ভিদ কোষ এটা কি? প্রাণী কোষ। উদ্ভিদ কোষ, প্রাণী কোষ। তারপর এদিক থেকে আছে জনন কোষ, দেহ কোষ। এই ভাগে কোষগুলাকে যে ভাগ করার যে টেন্ডেন্সি, সেই ভাগে কিন্তু ভাগ করছে।
তাহলে এই কোষের প্রকারভেদের টেন্ডেন্সি ভাইয়া যেটা চিন্তা করছি যে এইভাবে কোষগুলাকে ভাগ করা হয়েছে, এই টাইপের কোষ আছে, ঠিকঠাক আছে। তাহলে ইন্টারনেট নলেজ আর এখানে আমার কাজে লেগে গেল। এখন টিস্যুকে বেসিক্যালি এই অধ্যায়টা যেহেতু দুইটা ভাগে ভাগ করা যায়, তাহলে টিস্যুকে বেসিক্যালি দুইটা ভাগে ভাগ করছে। একটাকে বলছে উদ্ভিদ টিস্যু, একটাকে কি বলছে উদ্ভিদ টিস্যু। কারণ উদ্ভিদের বডিতে একটা টিস্যু আছে, আবার প্রাণীর বডিতে আরেক ধরনের টিস্যু আছে। উদ্ভিদ টিস্যু আরেকটার নাম কিন্তু হচ্ছে প্রাণী টিস্যু। উদ্ভিদের টিস্যু এক টাইপের আছে, প্রাণীর টিস্যু আরেক টাইপের আছে। তো এই অধ্যায়ের মধ্যে হচ্ছে আমাদের টিস্যুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলছে উদ্ভিদ টিস্যু, আরেকটাকে বলছে প্রাণী টিস্যু। উদ্ভিদ টিস্যুর ভাগ কি কি বলছে দেখি তো, বলতে পারো কিনা? এতদিন পড়ালেখা করছে যে উদ্ভিদ টিস্যুকে দুইটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যে উদ্ভিদ টিস্যুটা বিভাজন ক্ষম, বিভাজন হতে পারে, বিভাজন ক্ষমতা আছে, তাকে বলছে ভাজক টিস্যু। তাকে কি বলছে? তাকে বলছে হচ্ছে ভাজক টিস্যু। আর যে উদ্ভিদ টিস্যুটা বিভাজন হতে পারে না, একদম স্থায়ী রয়ে যায়, কোন ধরনের বিভাজন হয় না, তাকে বলা হয় হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এটা ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এটা ভাজক টিস্যু আর একটা কি স্থায়ী টিস্যু। প্রাণী টিস্যুকে আবার কয়টা ভাগে ভাগ করা যায় বলতো? প্রাণী টিস্যুকে চারটা ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগগুলা? ভাগগুলার মধ্যে এক নম্বর নাম হচ্ছে আবরণী টিস্যু, আবরণী টিস্যু, পেশি টিস্যু, আবরণী টিস্যু, পেশি টিস্যু, যোজক টিস্যু, স্নায়ু টিস্যু। সো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভাইয়া এই জায়গায় আছি, সাদাব ভাইয়া পড়ায় দিব, কোনো কিছু এই জায়গা থেকে এমন হবে না ইনশাল্লাহ যা তুমি বুঝবে না। সো আমরা এই অধ্যায়টা কোষ এবং টিস্যু নিয়ে, কোষের মধ্যে আদি কোষ, প্রকৃত কোষ, কোষের মধ্যে উদ্ভিদ কোষ, প্রাণী কোষ, কোষের ভেতর জনন কোষ, দেহ কোষ, এরকম কোষের ভাগ আছে। এরপর কোষের ভেতরে যে অঙ্গাণুগুলো আছে সেগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলা আছে, যে এই কোষে এই অঙ্গাণু আছে, এই কোষে এইটা আছে, কি কি অঙ্গাণুগুলো আছে সেগুলা নিয়ে বিস্তারিত কথাবার্তা বলছে। আর এরপর টিস্যুতে গেছে, এই টিস্যুর শ্রেণী বিভাগ আছে, তাই তো বইয়ের মধ্যে তো এগুলাই আছে, তাই না? এর মধ্যে কোনটা বেশি ভয় পাও বলো? কোষকে বেশি ভয় পাও নাকি টিস্যুকে বেশি ভয় পাও? কোনটা তুমি বুঝো না? নাকি ভাই কিছুই বুঝি না, এই অধ্যায় পড়ি নাই, এই অধ্যায় বাদ দিয়ে রাখছি আপনার জন্য, আপনি এসে পড়াবেন। বলো তো কি সিচুয়েশন এই অধ্যায়? টিস্যু পারে না, আদমিন বলতে টিস্যু পারে না, দোহাও বলতেছে টিস্যু পারে না। আচ্ছা ওকে, পারো, ভয় লাগে, পারি না বলে কিছু নেই, আমরা সবই পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের একটা ব্রেন বা মস্তিষ্ক দিয়েছে পারার জন্যই, না পারার জন্য কি দিছে নাকি? কোনোটাই নাই। ভেরি গুড, পড়ি নাই, ভেরি গুড। আসো চলো একসাথে পড়ি, তাইলে আমরা পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আমরা জাস্ট একটা ওভারভিউ দিলাম, পড়াশোনা শুরু করি আমরা। দেখো আমাদের পড়ার টপিক কি? আমাদের পড়ার টপিক শুরু হয়েছে যে এই যে কোষ নিয়ে কথাবার্তা দিয়ে আমাদের পড়ার টপিক শুরু হয়েছে। এনসিটিভি থেকে পিডিএফ ডাউনলোড করলাম, পিডিএফ এর কোয়ালিটি অনেক বাজে। এনসিটিভি থেকে কি সব পিডিএফ এর কোয়ালিটি এমন বাজে হয় নাকি আমার পিডিএফ এর কোয়ালিটিটাই বাজে হয়েছে, নাকি আমি বড় জায়গায় ওপেন করছি, বড় জায়গায় ওপেন করলো এবং ফেটে যাওয়ার কথা না, পুরা ফেটে ফুটে অবস্থা খারাপ। তাহলে জীবকোষ এবং টিস্যু, এখানে বলছে যে আগের শ্রেণীতে কি কি জানছি সেটা নিয়ে কথা বলছে। এরপর হচ্ছে যে আমাদের শুরু হয়েছে কোন জায়গা থেকে, যে জীবকোষ, জীবকোষের কথা বলছে যে জীবকোষ হচ্ছে জীবদেহের একক। এই যে দেখো বইয়ের মধ্যে যদি আমরা একটু দাগাই, বলছে কি জীবকোষ হচ্ছে যে জীবদেহের একক। এই জীবকোষ কি, কোন কোন বিজ্ঞানী জীবকোষকে অনেক কিছু বলছে, বিজ্ঞানী লোই আর হচ্ছে সিকেভিজ বলছে 1969 সালে বৈষম্য ভেদ্য পর্দা বা সিলেক্টিভ পারমিয়াবিলিটি। আমাদের পর্দা কিন্তু তিন টাইপের আছে, একটা হচ্ছে যে পর্দাটা দিয়ে যে কোনো কিছু খুব সহজে যেতে পারে তাকে কি বলা হয়, যে আমাদের ভেদ্য পর্দা। যেটা দিয়ে কিচ্ছু যেতে পারে না তাকে বলা হয় অভেদ্য পর্দা। আর যা দিয়ে আংশিক যায় আংশিক যায় না তাকে বলা হয় অর্ধভেদ্য পর্দা। তাইলে হচ্ছে যে আমরা দেখতে পাইলাম। এখন দেখো যে কোষের প্রকারভেদ যে আছে, সকল জীবকোষ একরকম নয়, এদের মধ্যে গঠনগত পার্থক্য আছে, তেমনি আছে আকৃতিগত পার্থক্য। এখানে আদি কোষ আর প্রকৃত কোষের মধ্যে পার্থক্য বলছে। দেখো আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য নিয়ে যখন আমরা কথা বলতে যাব, তোমাদের লাস্ট ক্লাসেই ভাইয়া পড়াইছিলাম যে আদি কোষ বা আদি কেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক,
প্রকৃত কোষ বা সুকেন্দ্রিক কোষ বা ইউক্যারিওটিক। এটা মূল পার্থক্যটা হয়েছে কিসের উপর ভিত্তি করে? দোহা বলতো, লাস্ট ক্লাসে বুঝাইছিলাম বা আমরা যে এই আদি কোষ এবং প্রকৃত কোষ, এনসিটিভির পিডিএফটা বাদে দিছে যেন কেউ বই প্রিন্ট করতে না পারে, সেই জন্য মনে হয় না যে এই যে দেখো আদি কোষ এবং প্রকৃত কোষের মূল পার্থক্যের জায়গা কি? প্রোক্যারিওটিক, ইউক্যারিওটিক। প্রো মানে হচ্ছে আদি, ইউ মানে প্রকৃত, প্রো মানে আদি, ইউ মানে প্রকৃত। আদি নিউক্লিয়াস যুক্ত, প্রকৃত নিউক্লিয়াস যুক্ত। আদি নিউক্লিয়াস মানে কি? এই জায়গায় কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এই জায়গায় কোন সুগঠিত নিউক্লিয়াস থাকে না, আর এখানে নিউক্লিয়াসটা কি? সুগঠিত থাকে। এই জন্য এদের আদি নিউক্লিয়াস যুক্ত কোষও বলা হয়। আর আমাদের নিচেরটাকে কি? প্রকৃত নিউক্লিয়াস যুক্ত কোষ বলি। এসব কোষের নিউক্লিয়াস কোন পর্দা দিয়ে আবৃত থাকে না, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো ছিটানো থাকে। আর এই জায়গায় আমরা দেখতে পাবো, প্রকৃত কোষে দেখতে পাবো যে এটা নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এখানে আমাদের হচ্ছে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কোন অঙ্গাণু থাকে না, রাইবোজোম থাকে। এইসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোম, তারপর হচ্ছে যে এখানে ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে, আর এখানে ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান আছে। এটা আমাদের হচ্ছে শুধুমাত্র নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়াতে, বেসিক্যালি মনেরা রাজ্যের যে প্রাণীগুলো আছে তাদের ক্ষেত্রে এই আদি কোষই দেখা যায়, আর প্রকৃত কোষই অধিকাংশ জীবকোষে দেখা যায়। তাইলে এই আদি কোষ এবং প্রকৃত কোষ, এইখান থেকে তোমার পরীক্ষায় এমসিকিউ যেমন আসবে, একই সাথে এখান থেকে তোমার পরীক্ষায় পার্থক্য আসতে পারে। আদি কোষ প্রকৃত কোষের পার্থক্য, অথবা প্রশ্নে বলতে পারে আদি কোষের বৈশিষ্ট্য লেখো, প্রকৃত কোষের বৈশিষ্ট্য লেখো। সো এখান থেকে আমাদের কয়েক টাইপের প্রশ্ন কিন্তু আসতে পারে। আমরা হচ্ছে যে এইটা পড়া শুরু করি। তো আমরা এটা পড়া শুরু করার আগে আমরা একটু নিউক্লিয়াস সম্পর্কে জানি, যে এই যে আমরা এই প্রোক্যারিওটিক, প্রো মানে আগেও বলছি, প্রো দিয়ে কি বোঝায়? আদি। যে সাদাব ভাইয়া বায়োলজিতে প্রো মানে কি? সাদাব ভাইয়া বায়োলজিতে খুব ভালো, প্রো দিয়ে আমরা কি বুঝি? প্রো মানে প্রোফেশনাল। কিন্তু প্রো দিয়ে আসলে কি বোঝায়? প্রো দিয়ে আসলে বোঝায় হচ্ছে আদি। যে সাদাব ভাইয়া প্রো, বায়োলজির প্রো টিচার, আদি টিচার। তারপর হচ্ছে ইউ, 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 ইউ মানে কি? প্রকৃত। ইউ মানে কি? ইউ মানে প্রকৃত। আর ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন মানে হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস, ক্যারি অন মানে নিউক্লিয়াস। এখন দেখো আমরা একটা নিউক্লিয়াসের কথা যদি বলি, এই নিউক্লিয়াসের ভেতর আমাদের এরকম ঝিল্লি আছে। নিউক্লিয়াসের ভেতর কি আছে? এরকম ঝিল্লি আছে। নিউক্লিয়াসের ভেতর এরকম ঝিল্লি আছে। নিউক্লিয়াসের বাইরে আমাদের এরকম ঝিল্লি আছে। নিউক্লিয়াসের বাইরে আমাদের কি হয়? নিউক্লিয়াসের বাইরে আমাদের এরকম ঝিল্লি আছে। নিউক্লিয়াসের বাইরে এরকম ঝিল্লি আছে, এটাকে কি বলি আমরা? এটাকে বলি হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এটাকে কি বলি? নিউক্লিয়ার ঝিল্লি। ঠিক আছে, এটাকে কি বলি? এটাকে বলি হচ্ছে নিউক্লিয়ার ঝিল্লি। এই এটাকে বলি হচ্ছে আমরা নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি, নিউক্লিয়ার ঝিল্লি। এই যে নিউক্লিয়ার ঝিল্লি আছে, এই নিউক্লিয়ার ঝিল্লি বা নিউক্লিয়ার মেমব্রেন, এর ভেতরে হচ্ছে থাকে আমাদের কি? নিউক্লিওলাস। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে হচ্ছে আমাদের নিউক্লিওলাস, নিউক্লিওলাস। এর ভেতরে কি থাকে? এর ভেতরে থাকে হচ্ছে আমাদের নিউক্লিওলাস, নিউক্লিওলাস আছে এর ভেতরে। ঠিক আছে, কি আছে এর ভেতরে? নিউক্লিওলাস আছে। এবং হচ্ছে যে আমাদের এই নিউক্লিওলাস যে আছে, এবং এখানে আমাদের এই গুলাকে কি বলি আমরা? এরকম এরকম প্যাচার্ন গুলাকে ছোটবেলা থেকে পড়ে আসছে, এগুলাকে কি বলি আমরা? ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু, ক্রোমাটিন তন্তু থাকে, তন্তু। এবং হচ্ছে মাঝে ডট 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 এরকম কিছু তরল পদার্থ থাকে। এই তরল পদার্থ গুলাকে কি বলি আমরা? এই তরল পদার্থ বলি হচ্ছে নিউক্লিওপ্লাজম। এই তরল পদার্থ গুলাকে কি বলি? নিউক্লিওপ্লাজম। এই যে জিনিসপত্র গুলা বন্ধু বান্ধব যা দেখতে পাচ্ছি, এই জিনিসপত্র গুলা বন্ধু বান্ধব মিলে আমাদের কি গঠিত হয়?
নিউক্লিয়াস গঠিত হয়। সো এইটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এটা হচ্ছে কি আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসটা সুন্দরভাবে যার মধ্যে আছে, নিউক্লিয়াসটা সুন্দরভাবে যার মধ্যে আছে, সেই হচ্ছে যে আমাদের প্রকৃত কোষ। যার মধ্যে নিউক্লিয়াস সুন্দর মতো নাই, সে হচ্ছে আদি কোষ। এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই কিন্তু সব খেলা, এই নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই কিন্তু সব খেলা শুরু হয়েছে। তাহলে খেলা কার উপর? নিউক্লিয়াসের উপর। তো চলো খেলি, আসো। এই ছবি পারো আঁকলে আঁকতে পারো, না আঁকলে নাও আঁকতে পারো। তাহলে কোষ যে আছে আমাদের, এই কোষকে আমরা তাহলে মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটাকে বলি হচ্ছে আদি কোষ, আদি কোষ বা আদি কেন্দ্রিক কোষ, বা ইংরেজিতে বলি হচ্ছে না ডাকিনি, বা ইংরেজিতে বলি হচ্ছে আদি কেন্দ্রিক কোষ, বা বা ইংরেজিতে বলতে পারি প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল, প্রোক্যারিওটিক সেল। আর আরেকটা হচ্ছে আমাদের প্রকৃত কোষ, প্রকৃত কোষ, বা এটাকে প্রকৃত কেন্দ্রিক না বলে এটাকে বলা হয় সুকেন্দ্রিক কোষ। কি কোষ বলা হয় এটাকে? সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ, সুকেন্দ্রিক কোষ, বা ইংরেজিতে বলা হয় ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক, ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল, ইউক্যারিওটিক সেল। আচ্ছা, এখন আসো যে আমাদের হচ্ছে যে এই দুইটার মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখতে পাই। আমি জিনিসটাকে একটা পার্থক্য আকারে পড়াতে চাই। তোমার বইয়ে যা আছে এটাকে আমি কি আকারে পড়াতে চাই ভাইয়া? পার্থক্য আকারে পড়াতে চাই। চলো দেখি তাহলে আমরা কি কি পার্থক্য এদের মধ্যে আনতে পারি, ড্র করতে পারি কোন কোন পার্থক্য। দেখো তো, একটা হচ্ছে যে আমাদের প্রথম কথা যে নিউক্লিয়াস, 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 এটা এই পাশে হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক আছে, পার্থক্যগুলো এখন 3 লাইনে টানা হয়, 3 লাইনে পার্থক্যগুলো টানা হয়। নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াস এখানে হচ্ছে আমাদের সুগঠিত নয়, সুগঠিত নয়, সুগঠিত নয়। এখানে নিউক্লিয়াসটা কেমন? এখানে নিউক্লিয়াসটা হচ্ছে আমাদের সুগঠিত নয়, এবং এখানে আমাদের নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, নিউক্লিয়ার ঝিল্লিটা থাকে না। এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, ও থাকে না। ও যদি না থাকে তাহলে ভিতরের সব কি হবে? আলটিমেটলি ভাসতে থাকবে। ও না থাকলে ভিতরের সব কি হবে? আলটিমেটলি ভাসতে থাকবে। তো আমাদের হচ্ছে যে নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, সুগঠিত নয়, সুগঠিত নয়, নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, সুগঠিত নয়, নিউক্লিয়ার ঝিল্লি থাকে না। এই যে সুগঠিত নয়, নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, সুগঠিত নয়, নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, তাই সুগঠিত নয়, নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, তাই আমাদের হচ্ছে এই যে দেখো বইয়ের মধ্যে কি বলছে, দেখো লাইনটা খেয়াল করো। সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এসব কোষে নিউক্লিয়ার ঝিল্লি নাই, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আমরা বইয়ের লাইনটাই রাখবো যে নিউক্লিয় বস্তু, তাই নিউক্লিয় বস্তু সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। তাই আমাদের এই যে নিউক্লিয় বস্তু যে আছে, নিউক্লিয় বস্তুটা কোথায় ছিটানো থাকে? সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। আর হচ্ছে যে আমাদের প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয়াস কি বলছে? নিউক্লিয়াস সুগঠিত। নিউক্লিয় বস্তুটা, নিউক্লিয়ার ঝিল্লিটাই নিউক্লিয় বস্তুটাকে পরিবেষ্টিত ও সুসংগঠিত করে রাখে। তাহলে দেখো যে এইটা সুগঠিত, সুগঠিত নিউক্লিয়াস, সুগঠিত, এবং নিউক্লিয় ঝিল্লি দ্বারা, নিউক্লিয় ঝিল্লি, নিউক্লিয় ঝিল্লি দ্বারা, নিউক্লিয় ঝিল্লি দ্বারা আমাদের হচ্ছে এই নিউক্লিয় বস্তু, নিউক্লিয় বস্তু, নিউক্লিয় ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু আমাদের হচ্ছে সুসংগঠিত ও পরিবেষ্টিত, সুসংগঠিত ও পরিবেষ্টিত, সুসংগঠিত ও পরিবেষ্টিত, সুসংগঠিত ও পরিবেষ্টিত। ঠিক আছে,
ক্লিয়ার? এই লাইন ক্লিয়ার সবাই? এই কথা সবাই ক্লিয়ার যে নিউক্লিয়াস এই জায়গায় সুগঠিত না, এই জায়গায় নিউক্লিয়াস সুগঠিত না, কারণ কি? এই জন্যই তো প্রোক্যারিওটিক। আর এখানে নিউক্লিয়াস সুগঠিত, নিউক্লিয়াস সুগঠিত না, তাই এখানে নিউক্লিয়ার ঝিল্লি থাকে না। এই নিউক্লিয়ার ঝিল্লি না থাকার কারণে নিউক্লিয় বস্তুগুলো সাইটোপ্লাজমে ছড়ানো থাকে, আর এটা সুগঠিত, তাই নিউক্লিয় ঝিল্লিটা সবকিছুকে কি করে রাখে? পরিবেষ্টিত করে রাখে। এখানে আমাদের হচ্ছে অঙ্গাণু, 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 অঙ্গাণু। এইখানে আমাদের এই আদি কোষের মধ্যে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণু থাকে না, শুধুমাত্র রাইবোজোম থাকে। এখানে আমাদের রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু থাকে না, রাইবোজোম ছাড়া আমাদের হচ্ছে অন্য কোনো অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নেই। রাইবোজোম ছাড়া কি নাই? অন্য কোনো অঙ্গাণু নেই, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নেই। আর প্রকৃত কোষে হচ্ছে রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে। প্রকৃত কোষে কি থাকে? রাইবোজোম সহ, রাইবোসোম সহ, রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু থাকে, রাইবোজোম সহ সকল অঙ্গাণু। যত টাইপের অঙ্গাণু তুমি কল্পনা করতে পারো রাইবোজোম সহ সব কিন্তু আমাদের এই জায়গায় রয়েছে। ঠিক আছে? তারপর দেখো যে আমাদের এই যে এই দুই লাইন ক্লিয়ার সবার? আচ্ছা, এরপর দেখো বইয়ের ভাষায় এই যে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম ইত্যাদি থাকে না, শুধু রাইবোজোম থাকে। আমি বলছি রাইবোজোম সকল অঙ্গ থাকে। ক্রোমোজোমে কেবল ডিএনএ আছে, আর এই জায়গার ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদান আছে। তাহলে এই ক্রোমোজোম, এই যে ক্রোমোজোমের কথা যদি বলি, এটার যে ক্রোমোজোম আছে, এটার যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে শুধু ডিএনএ আছে। এটার যে ক্রোমোজোম আছে, সেই ক্রোমোজোমে হচ্ছে শুধু ডিএনএ থাকে, শুধু ডিএনএ থাকে। আর এইটার ক্রোমোজোমে আমাদের ডিএনএ এর সাথে, এই যে ডিএনএ আছে, এই ডিএনএ এর সাথে আরো কিছু জিনিস থাকে। ডিএনএ এর সাথে আমাদের হিস্টোন, প্রোটিন, ডিএনএ এর সাথে হিস্টোন, প্রোটিন, ডিএনএ এর সাথে হিস্টোন, প্রোটিন, আরএনএ ইত্যাদি থাকে। ডিএনএ এর সাথে হিস্টোন, প্রোটিন, আরএনএ ইত্যাদিও আমাদের থাকে। শুধু প্রোটিন না বলে আমি হিস্টোন, প্রোটিন নামটা, হিস্টোন, প্রোটিন একসাথে বললাম, হিস্টোন, প্রোটিন ও আরএনএ থাকে। এই হিস্টোন প্রোটিনের কারবার কি সেটা কিন্তু ভাইয়া তোমায় বুঝাচ্ছি, একটু ওয়েট করো। উদাহরণটা যদি আমি টানি, উদাহরণটা টানলে হচ্ছে এরা কোথায় থাকে? এই উদাহরণটা হচ্ছে যে উদাহরণ বললে এটা হবে নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, বা ইংরেজিতে বলি যেটাকে কি ব্যাকটেরিয়া? সায়ানোব্যাকটেরিয়া। নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া। আর শুধু ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া আর শুধু ব্যাকটেরিয়া। এই দুই জায়গায় হচ্ছে যে আমরা এই আদি কোষ দেখতে পাবো। প্রকৃত কোষ দেখতে পাবো হচ্ছে আমরা সকল জীবকোষে, অধিকাংশ জীবকোষে, অধিকাংশ জীবকোষে, অধিকাংশ জীবকোষে, অধিকাংশ জীবকোষে, অধিকাংশ জীবকোষে, অধিকাংশ জীবকোষে হচ্ছে আমরা কি দেখতে পাবো? অধিকাংশ জীবকোষে হচ্ছে আমরা প্রকৃত কোষ দেখতে পাবো। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য। এইটা পরীক্ষায় পার্থক্য আকারেই বেশি আসার কথা। কি আকারে তোমাদের পরীক্ষায় বেশি আসে? আমি এখনো তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করতে বসতে পারি নাই, বাট আমার কাছে মনে হয় এটা হচ্ছে পার্থক্য আকারেই বেশি আসার কথা। এই প্রশ্নটা খ নাম্বারে বা গ নাম্বারে, গতেও দিতে পারে, পার্থক্য আকারেই বেশি আসে। আদি কোষ এবং প্রকৃত কোষের পার্থক্য লেখো। তো দেখো তো কোনো জায়গায় কোনো কিছু কি আছে যে আমরা বুঝি নাই? নিউক্লিয়াস সুগঠিত নয়, এখানে সুগঠিত। এখানে আমাদের হচ্ছে এই সুগঠিত নয় মানে নিউক্লিয়ার ঝিল্লি থাকে না, তাই নিউক্লিয় বস্তু আমাদের হচ্ছে সাইটোপ্লাজমে ছড়ানো থাকে। এটা সুগঠিত, নিউক্লিয় ঝিল্লি দ্বারা নিউক্লিয় বস্তু সুসংগঠিত, পরিবেষ্টিত। এখানে অঙ্গাণু, রাইবোজোম ছাড়া অন্য কোনো অঙ্গাণু নাই, রাইবোজোম সহ সকল অঙ্গাণু আছে।
ক্রোমোজোম শুধু ডিএনএ থাকে, ডিএনএ এর সাথে হিস্টোন প্রোটিন বা আরএনএ থাকে। উদাহরণ নীলাভ সবুজ শৈবাল বা সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়াতে আর অধিকাংশ জীবকোষে আমরা দেখতে পাই। ক্লিয়ার এতটুকু? নীলাভ সবুজ শৈবালে তো প্লাস্টিক নেই, কিভাবে খাবার তৈরি করে? খুব সুন্দর একটা প্রশ্ন করছে একজন। নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক নেই, কিন্তু এর মধ্যে ক্লোরোফিল আছে। এর মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। শুধু ক্লোরোফিল থাকার কারণে এরা খাবার তৈরি করতে পারে। একজন একটা কমেন্টে একটা প্রশ্ন করছে যে নীলাভ সবুজ শৈবাল যে আছে আমাদের, নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক নেই। নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল, নীলাভ সবুজ শৈবাল যেহেতু ও আদিকোষী, এই নীলাভ সবুজ শৈবালে হচ্ছে প্লাস্টিক থাকে না, প্লাস্টিক থাকে না। নীলাভ সবুজ শৈবালে প্লাস্টিক থাকে না, কিন্তু এই নীলাভ সবুজ শৈবালে থাইলাকয়েড আছে। থাইলাকয়েড, থাইলাকয়েড থাকে, থাইলাকয়েড থাকে, থাইলাকয়েড থাকে, যা হচ্ছে আমাদের থালার মতো থাইলাকয়েড থাকে। এবং এই থাইলাকয়েডের মধ্যে আমাদের হচ্ছে ক্লোরোফিল থাকে, থাইলাকয়েড থাকে, এই থাইলাকয়েডে ক্লোরোফিল থাকে। তো এই ক্লোরোফিলটা কিন্তু আমাদের হচ্ছে যে খাবার তৈরির জন্য মূল দরকার কি? ক্লোরোফিল দরকার। আচ্ছা, এখন দেখো এই যে আমাদের ডিএনএ আছে, এই ডিএনএ এর সাথে একটা প্রোটিন থাকে, সেই প্রোটিনটার নাম হচ্ছে হিস্টোন প্রোটিন। এটা ডিএনএ এর সাথে এই প্রোটিনটা থাকে, ডিএনএ এর সাথে একটা প্রোটিন থাকে, সেটাকে কি বলে? হিস্টোন প্রোটিন। এই দুইটা ডিএনএ আর হিস্টোন প্রোটিন, এই দুইটা জিনিস পেঁচিয়ে তৈরি করে হচ্ছে আমাদের, পেঁচিয়ে তৈরি করে, শুনে রাখো জাস্ট, এটা বড় হইলে শিখবা, পেঁচিয়ে তৈরি করে হচ্ছে নিউক্লিওসোম। এই নিউক্লিওসোমটা মানে ডিএনএ তার সাথে হিস্টোন প্রোটিন পেঁচায় 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 তৈরি করে নিউক্লিওসোম। এই নিউক্লিওসোমটা আরো পেঁচাইয়া তৈরি করে হচ্ছে ক্রোমাটিন। এই ক্রোমাটিনটা আরো পেঁচাইয়া তৈরি করে হচ্ছে ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম তৈরি হইতে গেলে হিস্টোন প্রোটিন লাগবে। ক্রোমোজোম তৈরি হইতে গেলে কি লাগবে? হিস্টোন প্রোটিন লাগবে। জাস্ট জেনে রাখো, শুনছো, এটা ইন্টারের পড়া, জানাই রাখলাম, কারণ যেহেতু এখানে হিস্টোন প্রোটিনের কথা বলা আছে। তো এই ডিএনএ আর হিস্টোন প্রোটিন পেঁচায় 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 ক্রোমোজোমের দিকে আসে। ডিএনএ আর হিস্টোন প্রোটিন, ডিএনএ এর সাথে একটা হিস্টোন প্রোটিন থাকে, একটা প্রোটিন যুক্ত হয়, সেটা পেঁচায় নিউক্লিওজোম, নিউক্লিওজোম পেঁচায় হচ্ছে ক্রোমাটিন, ক্রোমাটিন পেঁচায় ক্রোমোজোম। সো এটা বলার কারণ, এখানে বলছি কিন্তু আমাদের শুধু ডিএনএ থাকে, লিখে রাখতে পারো পাশে, হিস্টোন প্রোটিন থাকে না, শুধু ডিএনএ থাকে। এখানে মূল কথা হচ্ছে হিস্টোন প্রোটিন, এই হিস্টোন প্রোটিনটা থাকে না। হিস্টোন প্রোটিন না থাকলে সেটা প্রকৃত ক্রোমোজোম কোনোদিনই হবে না। হিস্টোন প্রোটিন ছাড়া কি হয় না? প্রকৃত ক্রোমোজোম হয় না। এই যে হিস্টোন প্রোটিন ছাড়া, হিস্টোন প্রোটিন ছাড়া, হিস্টোন প্রোটিন ছাড়া, হিস্টোন প্রোটিন ছাড়া প্রকৃত ক্রোমোজোম হয় না। হিস্টোন প্রোটিন ছাড়া কি হয় না? প্রকৃত ক্রোমোজোম হয় না। হিস্টোন প্রোটিন ছাড়া কি হয় না? প্রকৃত ক্রোমোজোম হয় না। কি হয়? জিনিসটা হয় হচ্ছে একটা নগ্ন ক্রোমোজোম হয়। জিনিসটা কি হয়? একটা নগ্ন ক্রোমোজোম হয়। কি হয়? জিনিসটা হয় হচ্ছে একটা নগ্ন ক্রোমোজোম। হিস্টোন প্রোটিন ছাড়া প্রকৃত ক্রোমোজোম হয় না, জিনিসটা হয় হচ্ছে একটা নগ্ন ক্রোমোজোম। তাহলে হিস্টোন প্রোটিন ছাড়া আমাদের প্রকৃত ক্রোমোজোম হয় না, জিনিসটা হয় হচ্ছে একটা নগ্ন ক্রোমোজোম হয়। তাইলে আদি কোষে আমাদের হিস্টোন প্রোটিন নাই, সো আদি কোষে কিন্তু প্রকৃত ক্রোমোজোম নাই। আদি কোষে ক্রোমোজোমটা কেমন? নগ্ন ক্রোমোজোম। কারণ ক্রোমোজোমের যে আবরণ, ক্রোমোজোমের মধ্যে মূল যে জিনিসটা ডিএনএ এর সাথে থাকার কথা, সেটা হিস্টোন প্রোটিন, সেটাই নাই। তাহলে আদি কোষে কি প্রকৃত ক্রোমোজোম আছে? নাই। আদি কোষে ক্রোমোজোম কেমন? নগ্ন ক্রোমোজোম। থাইলাকয়েড তো ক্লোরোপ্লাস্টের অংশ। খুব সুন্দর প্রশ্ন করছো। এই যে তোমাদের এই প্রশ্নগুলো ভালো লাগে, ভাইয়া প্লাস্টিড থাকে না, প্লাস্টিড না থাকলে শুধু থাইলাকয়েড কি থাকতে পারে? থাকতে পারে। থাইলাকয়েড প্লাস্টিডের অংশ, কিন্তু এমন তো কোনো কথা নাই যে থাইলাকয়েড আলাদাভাবে থাকতে পারবে না। থাইলাকয়েড আলাদাভাবে নীলাভ সবুজ শৈবালের সাইটোপ্লাজমের মধ্যে বিদ্যমান থাকে, কারণ ওটা সালোক সংশ্লেষণ করতে হবে, তো কোনো না কোনো উপায় লাগবে, সেই উপায় হচ্ছে তার মধ্যে থাইলাকয়েড থাকা। বুঝছো? এতটুকু ক্লিয়ার? ভাই কিন্তু কিছু এক্সট্রা কথা ইনপুট দিয়ে দিচ্ছি। কেন দিচ্ছি? কেন দিচ্ছি? কারণ তোমরা তো ভালো বাচ্চা, ক্লাস করতেছো সাদাব ভাইয়া, শিখবা, তার সাথে একটু ছোট ছোট কথা শুনলে ইন্টার লাইফে বায়োলজি পড়ালে অনেক সহজ হয়ে যাবে।
যেহেতু ইন্টারে আমার কাছেই পড়বা ইনশাল্লাহ, সো এই জন্য হচ্ছে যে এখন থেকে একটু তোমাদেরকে প্রস্তুত করে নিচ্ছি, ছোট ছোট 2-3টা একটু কথাবার্তা বলছি, এবং এগুলা সুন্দর করে গুছায় লিখলে দেখবা কলেজেও মার্ক বেশি আসবে। আর 26-এর অনেক বাচ্চা কাচ্চা ক্লাস করতে পারো, তোমাদের বিভিন্ন অলিম্পিয়াড সহ নানা প্রোগ্রাম হয়, সেসব জায়গার জন্য দেখবা যে এই অংশগুলা, এই ক্লাসের টপিক গুলা, এই যে ভাইয়ার কথাগুলা, সেগুলো অনেক কাজে দিচ্ছে ইনশাল্লাহ। সো বুঝতে সমস্যা হচ্ছে না তো কোনো? আসো তাহলে আমরা আদি কোষ আর প্রকৃত কোষকে সাইজ করে দিছি। এখন আদি কোষ প্রকৃত কোষকে সাইজ করার পরে আমাদের নেক্সট সাইজ হচ্ছে কাজের ভিত্তিতে প্রকৃত কোষকে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জরণ কোষ। দেহ কোষের ক্ষেত্রে কি বলছে? দেহ কোষের ইংরেজি সোমাটিক সেল, জরণ কোষের ইংরেজি হচ্ছে গ্যামেটিক সেল বা গ্যামেট। বহুকোষী জীবের দেহ গঠনে এদেরকে দেখা যায় মাইটোসিস পদ্ধতিতে বিভাজনের মাধ্যমে দেহকোষ বিভাজিত হয়, এভাবে দেহের বৃদ্ধি হয়, বিভিন্ন তন্ত্র অঙ্গ প্রত্যঙ্গ গঠনে দেহকোষ অংশ নেয়। জনন কোষ যৌন প্রজনন ও যৌনুক্রম, এটা হবে যৌনুক্রম, বইয়ের মধ্যে রস্যুকার দাও। যৌন প্রজনন ও যৌনুক্রম দেখা যায় এমন জীবে জনন কোষ উৎপন্ন হয়। মিওসিস পদ্ধতিতে জনন মাতৃকোষের বিভাজন ঘটে এবং জনন কোষ তৈরি হয়। আপত্য জনন কোষ, অপত্য, অপত্য মানে সিস্টার, এটার উপরে পাশে লিখে রাখো, অপত্য মানে হচ্ছে সিস্টার না ডটার, ডটার 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 ডটার। আপত্য অপত্য মানে হচ্ছে ডটার। ডটার জনন কোষে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। পুং ও স্ত্রী জনন কোষ আমাদের মিলিত হয়ে আমাদের কি বলছে, হয়ে নতুন জীবের দেহ গঠন করে। পুং ও স্ত্রী জনন কোষ মিলনের ফলে কোষটিকে জাইগোট বলে। জাইগোট বারবার বিভাজনের মাধ্যমে জীবদেহ গঠন করে। আচ্ছা, অনেক কথাবার্তা বলছে, জায়গাটাকে আমরা একটু গুছিয়ে যদি তোমাদের জন্য বলি। দেখো আমাদের হচ্ছে যে কোষকে কাজের ভিত্তিতে, কোষ যে আছে কোষকে হচ্ছে কাজের ভিত্তিতে, এর আগেরটা ছিল নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে, এখন কাজের উপর ভিত্তি করে দুইটা ভাগে ভাগ করছে। কাজের ভিত্তিতে, কাজ, যে কাজ কেমন, সেই কাজের ভিত্তিতে দুইটা ভাগে ভাগ করছে। একটাকে নাম দিছে দেহকোষ বা ইংরেজিতে বলি সোমাটিক সেল, একটা নাম হচ্ছে দেহকোষ বা ইংরেজিতে বলি হচ্ছে সোমাটিক সেল। দেহকোষ বা ইংরেজিতে কি বলি? সোমাটিক সেল। আরেকটাকে বলি হচ্ছে আমরা প্রকৃত কোষ, বা একটা হচ্ছে দেহকোষ বা সোমাটিক সেল, আরেকটাকে বলছি হচ্ছে জনন কোষ। জনন কোষ বা ইংরেজিতে বলি আমরা গ্যামেট বা গ্যামেটিক সেল, গ্যামেটিক সেল। আচ্ছা, ভেরি গুড। এখন আমাদের হচ্ছে দেহকোষ আর জনন কোষের মধ্যে একটা পার্থক্য বলেছে। দেহকোষ এবং জনন কোষের মধ্যে একটা পার্থক্য বলছে। যারা লাইভে আছো তারা তোমাদের সব বন্ধুদেরকে কলেজ স্কুলের গ্রুপে জানাইছো তো আমার বায়োলজি ক্লাসের কথা, এটা কিন্তু একটু জানাই দিবা, ফ্রেন্ডদের মধ্যে একটু জানাই দিবা, ঠিক আছে? দেখো দেহকোষ এবং জনন কোষের ক্ষেত্রেও আমরা হচ্ছে পার্থক্যের মধ্যে যাব, এবং আমি যে প্রথম পার্থক্যটা বলবো সেটা তোমার বইয়ের সাথে, বইয়ে কি বলছে? বহুকোষী জীবের দেহ গঠনে এরা অংশ নেয়। তাহলে হচ্ছে বহুকোষী জীবের দেহ গঠনে, সহজ কথা জীবের দেহ গঠনে এরা অংশ নেয়। সহজ কথায় হচ্ছে আমাদের এরা কাজ কথা যদি বলি, ডিরেক্ট কাজে চলে যায়, দেহ কোষ হচ্ছে জীবের দেহ গঠনে অংশ নেয়, জীবের দেহ গঠনে অংশ নেয়, জীবের দেহ গঠনে অংশ নেয়, জীবের দেহ গঠনে অংশ নেয়। আর এই যে গ্যামেট আছে এরা হচ্ছে যৌন জনন, যৌন জনন ও যৌনুক্রমে অংশ নেয়, যৌনুক্রমে অংশ নেয়। আচ্ছা, ভেরি গুড ভাইয়া। এখন যৌন জনন তো বুঝলাম, যৌনুক্রম বিষয়টা তো বুঝতেছি না, কোনো সমস্যা নেই, তোমাকে বোঝানোর জন্যই তো সাদা ভাই আসছে। তাহলে দেখো বৈশিষ্ট্য, এখন হচ্ছে এখানে একটা প্রকৃতি বলে একটা কথা আছে, প্রকৃতি। প্রকৃতির মধ্যে দেহকোষ কেমন হবে বলতো? দেহকোষ হচ্ছে ডিপ্লয়েড বা টু এন, আর জনন কোষ কি? হ্যাপ্লয়েড বা এন, ঠিক আছে? হ্যাপ্লয়েড বা এন, হ্যাপ্লয়েড বা এন, হ্যাপ্লয়েড বা এন, এটা হচ্ছে আমাদের জনন কোষ। এখন যৌনুক্রম, যৌনুক্রম, এই যে যৌনুক্রম শব্দটা যে আছে, যৌনুক্রম, 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 ঠিক আছে? এই যৌনুক্রম হচ্ছে
হ্যাপ্লয়েড ও ডিপ্লয়েড, হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তনকে যৌনক্রম বলে। এই যে হ্যাপ্লয়েড দশা, তার থেকে আসলো ডিপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশা, তার থেকে আসলো হ্যাপ্লয়েড দশা। এই যে হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার পর্যায়ক্রমিক আবর্তন, হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড, ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড, এইটাকে বলা হয় যৌনক্রম। ইংরেজিতে বলি আমরা অল্টারেশন অফ জেনারেশন, অল্টারেশন অফ জেনারেশন, অল্টারেশন অফ জেনারেশন। যে জেনারেশনের বা হ্যাপ্লয়েড এবং ডিপ্লয়েড দশার অল্টারেশন হয়, অল্টারেশন অফ জেনারেশন। ইংরেজি একটু দুই একটা বলে দিচ্ছি, কারণ অনেক ইবির বাচ্চারা ক্লাস করবে, তাদের জন্য বলে দিলাম। ঠিক আছে, এখন দেখো যে আমাদের আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলি। এই হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড, হ্যাপ্লয়েড মানে বলো এন, ডিপ্লয়েড মানে হচ্ছে বলো 2n, ট্রিপ্লয়েড মানে 3n। এগুলা বলতে কি বোঝো বলো তো, কমেন্টে জানো, ভাই আসতেছি এক মিনিট। এগুলা কি কমেন্টে জানো? বলছো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড কি? একজন বলছে যে হ্যাপ্লয়েড মানে 1 সেট অফ ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে 2 সেট অফ ক্রোমোজোম, ট্রিপ্লয়েড মানে 3 সেট অফ ক্রোমোজোম। আফরান আওয়াজ। দোয়া বলছে n, n, 2n, শস্য 3n, তারপর হ্যাপ্লয়েড অর্ধেক ক্রোমোজোম, ডিপ্লয়েড পূর্ণ ক্রোমোজোম আছে। আমি তোমার একটু কনফিউশন জানিয়ে দিই। ধরো হচ্ছে যে 6টা ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম, একটা জায়গায় 6টা ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম, 6টা ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম আছে। সে কি হবে? হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে নাকি ট্রিপ্লয়েড হবে? 6টা ক্রোমোজোম আছে একটা জায়গায়, সে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না ট্রিপ্লয়েড? এটা জায়গায় 6টা ক্রোমোজোম আছে। একটু বেসিক নলেজও দেই, শেষ মুহূর্তে পড়তেছে তো কি হয়েছে, একটু ভালো করে জানতে হবে না? হ্যাঁ, না জানলে হবে নি। চলো আইসো করতে, নাহলে এটা তো পশনেস থাকবে না। বললাম খারাপ ক্লাস করলা, একটু এক্সট্রা না জানলে হবে? 6টা ক্রোমোজোম হইলে একজন বলছো সুন্দর মতো 3n হবে। আচ্ছা বাকিরা বলো, 6টা ক্রোমোজোম আছে, কত n হবে? 3n বলছো, 6টা ক্রোমোজোম, তাহলে 2n কত n? কয়টা ক্রোমোজোম থাকলে 2n হইতো? 6টা ক্রোমোজোম থাকলে যদি 3n হয়, কয়টা ক্রোমোজোম থাকলে 2n হবে বলো তো? দেখো এইটাই হচ্ছে আমাদের বেসিকের একটা ঘাপলা। আমিও ছোটবেলায় হ্যাপ্লয়েড মানে n, ডিপ্লয়েড মানে 2n পড়ছি, হ্যাপ্লয়েড মানে 46টা ক্রোমোজোম, ডিপ্লয়েড মানে 23টা ক্রোমোজোম, এইভাবে পড়ছি। বাট জিনিসটা হিসাবে এটা হয় না, সবার 46 আর 23টা থাকে না, ক্রোমোজোমের সংখ্যা যে কোনো কিছু হতে পারে। বিষয়টা ডিপেন্ড করে হ্যাপ্লয়েড হবে, ডিপ্লয়েড হবে না ট্রিপ্লয়েড হবে, নির্ভর করে ক্রোমোজোম গুলা কিভাবে আছে, ক্রোমোজোম গুলা কিভাবে আছে। এই যে কাউসার আলম বলছে যে a cell with 1 set of chromosome, 2 set of chromosome, 3 set of chromosome, এইটার উপর ডিপেন্ড করে। 6টা ক্রোমোজোম দিয়ে হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড তিনটা সম্ভব। 6টা ক্রোমোজোম দিয়ে হ্যাপ্লয়েডও সম্ভব, ডিপ্লয়েডও সম্ভব, ট্রিপ্লয়েডও সম্ভব। কেমনে সম্ভব ভাইয়া? এই যে ধরো একটা কোষ, এই কোষের ভেতর 6টা ক্রোমোজোম আছে, 6টা ক্রোমোজোম আছে, প্রতিটা ক্রোমোজোম আলাদা আলাদা ভাবে আছে এবং তারা আলাদা আলাদা ভাবে হচ্ছে কাজ করে, তাহলে এটা 6টা ক্রোমোজোম। এই কোষের মধ্যে 6টা ক্রোমোজোম আছে, বাট 2টা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করে, 2টা করে ক্রোমোজোম মিলে একটা কি তৈরি করে? সেট তৈরি করে। ঠিক আছে, ওকে। এখানে আমাদের 6টা ক্রোমোজোমই বা 3টা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করে, 3টা ক্রোমোজোমের একটা সেট, 3টা ক্রোমোজোমের একটা সেট। তাইলে এই 6টা করে ক্রোমোজোম আছে, এই 6টা করে ক্রোমোজোম মিলে আমাদের কিন্তু হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড,
ট্রিপ্লয়েড। তিনটা জিনিসই 6 ক্রোমোজোমে হতে পারে, কারণ এখানে প্রতিটা সেট, প্রতিটা ক্রোমোজোম, এই যে এই ক্রোমোজোমটা আলাদা একটা সেট, 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 এই ক্রোমোজোমটা একটা আলাদা সেট। এইটা বলতে ভাইয়া কি বোঝায় যে এই ক্রোমোজোমটা আলাদা একটা সেট বলতে কি বোঝায়? দেখো আমাদের ক্রোমোজোম গুলার মূল কাজ কি? বৈশিষ্ট্য প্রকাশ করে। যখন একটা ক্রোমোজোম আলাদা আলাদা ভাবে সব বৈশিষ্ট্য প্রকাশ করে দিতে পারে, একটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য প্রকাশের জন্য ওর আর কাউকে দরকার হয় না, ও নিজেই বৈশিষ্ট্য প্রকাশ করে ফেলতে পারে, তখন সেটাকে বলি আমরা ওয়ান সেট অফ ক্রোমোজোম। তো এই যে হ্যাপ্লয়েডের মধ্যে থাকবে আমাদের ওয়ান সেট অফ ক্রোমোজোম, ওয়ান সেট অফ ক্রোমোজোম, ক্রোমোসোম, যে একটা ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করে ফেলবে। আর এখানে দুইটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করবে। যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের ক্ষেত্রে দুইটা ক্রোমোজোমেরই ভূমিকা থাকবে। চুলের রং কালো কেন? এটার জন্য দুইটা ক্রোমোজোমের বৈশিষ্ট্য লাগবে। আর এখানে চুলের কালো হওয়ার জন্য একটা ক্রোমোজোমই যথেষ্ট। তো একটা ক্রোমোজোম যখন একটা সেট গঠন করে, একটা ক্রোমোজোম যখন নিজে বৈশিষ্ট্য প্রকাশ করে, একটা ক্রোমোজোম যখন নিজেই সব করতে পারে, তখন তাকে বলে হ্যাপ্লয়েড। যখন জোড়া বেঁধে কাজ করে, টু সেট অফ ক্রোমোজোম, জোড়া বেঁধে কাজ করে, টু সেট অফ ক্রোমোজোম, টু সেট অফ ক্রোমোজোম যখন জোড়া বেঁধে কাজ করে, তখন তাকে বলি ডিপ্লয়েড। যখন তিনটা মিলে একটা সেট হয়, তিনটা ক্রোমোজোম মিলে একসাথে কাজ করে, তিনটা ক্রোমোজোম মিলে একসাথে কাজ করে, তখন তাকে বলি হচ্ছে যে আমরা, তখন তাকে আমরা কি বলি? তখন তাকে বলি আমরা ট্রিপ্লয়েড। যে থ্রি সেট অফ ক্রোমোজোম, থ্রি সেট অফ ক্রোমোজোম, থ্রি সেট অফ ক্রোমোজোম, থ্রি সেট অফ ক্রোমোজোম। তাইলে ছোটবেলায় তো আমরা জাস্ট মুখস্থ করছি, বুঝিও নাই ক্রোমোসোম, বুঝিও নাই, সাধ্যে জিগায়ও নাই, বোঝার চেষ্টাও করি নাই। ক্রোমোজোম জিনিসটাই কিন্তু টোটালি ডিফারেন্ট একটা কথা। হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড। হ্যাপ্লয়েড মানে একটা একটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করছে, প্রতিটা সিঙ্গেল ক্রোমোজোম এক একটা বৈশিষ্ট্য প্রকাশ করে গেছে, তার নাম কি দিছি? হ্যাপ্লয়েড। ডিপ্লয়েড মানে হচ্ছে দুইটা দুইটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করেছে। এই যে দুইটা দুইটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি হয়েছে, এটাকে কি বলছি? ডিপ্লয়েড। ট্রিপ্লয়েড যে আছে আমাদের, এখানে তিনটা তিনটা করে ক্রোমোজোম মিলে একটা সেট তৈরি করছে, এটাকে কি বলছি আমরা? এটাকে বলছি হচ্ছে আমরা ট্রিপ্লয়েড। এটাকে কি বলছি? এটাকে বলছি হচ্ছে ট্রিপ্লয়েড। মানে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের জন্য এখানে একটা ক্রোমোজোমই দরকার, এখানে একটা বৈশিষ্ট্য প্রকাশের জন্য দুইটা করে ক্রোমোজোম দরকার, দুইটা করে ক্রোমোজোম মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এখানে তিনটা করে ক্রোমোজোম মিলে একটা বৈশিষ্ট্য প্রকাশ করে, এটাকে বলি ট্রিপ্লয়েড। তাহলে দেখো হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড, ট্রিপ্লয়েড সম্পর্কে কিছুটা কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়েছে কিনা? একদম এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে একবার শুনলে সেটা না, কিছুটা তুমি ক্লিয়ার হয়েছো কিনা যে হ্যাপ্লয়েড কি, ডিপ্লয়েড কি, ট্রিপ্লয়েড কি? ভাইয়া একটু কমেন্টে জানাও। ক্লিয়ার? ওকে, ভালো লাগছে? ভালো লাগছে জেনে? মজার একটা কনসেপ্ট না? আচ্ছা, তাহলে দেখো আমাদের এটা যেহেতু ডিপ্লয়েড, তাহলে এখানে আমাদের বিভাজনটা কি হবে? যেহেতু ডিপ্লয়েড, না বুঝলে বলতে পারো, কিছু কনফিউশন থাকলে বলতে পারো। যেহেতু এটা ডিপ্লয়েড, এখানে আমাদের দেহকোষে বিভাজনটা হবে আমাদের মাইটোসিস। দেহকোষে বিভাজনটা কেমন হবে? মাইটোসিস। আর জননকোষ যেহেতু হ্যাপ্লয়েড, তাহলে এখানে বিভাজনটা কি হবে? মায়োসিস। কারণ মায়োসিসের ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়, হ্যাপ্লয়েডের ক্রোমোজোমই থাকে একটা। এই যে দেখো হ্যাপ্লয়েডের ক্রোমোজোম থাকে একটা, এটারে যদি অর্ধেক করি, এটার অর্ধেক করলে তো এটা ভাগ হয়ে যাবে, ভাগ হয়ে গেলে তো সমস্যা। তো আমাদের হচ্ছে যে এই জনন কোষ, জনন কোষের ক্ষেত্রে কি হয়? এই দেহকোষে আমাদের মাইটোসিস বিভাজন হয়। আর জনন কোষের ক্ষেত্রে কি হয়? যে জনন মাতৃকোষ থেকে, এখানে লাইনটা তোমাদের এভাবে বলছে জনন মাতৃকোষ, এই জনন মাতৃকোষটা হচ্ছে যে আমাদের ডিপ্লয়েড। এই জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় মায়োসিস ঘটে, জনন কোষ তৈরির সময় মায়োসিস ঘটে, জনন কোষ
তৈরির সময় মায়োসিস ঘটে, যে 2n থেকে n হয়ে যায়, দুইটা থেকে একটা হয়ে যায়, তৈরির সময় মায়োসিস ঘটে। তৈরির সময় কি ঘটে? মায়োসিস ঘটে। তাইলে দেখো পরীক্ষার মধ্যে যদি আমাদের এই প্রশ্নটা এমসিকিউ আকারে, সিকিউ এটাও খ আকারেই দেয় যে দেহকোষ এবং জনন কোষের পার্থক্য লেখো, এটাও পরীক্ষায় খ আকারে দিবে, দেহকোষ এবং জনন কোষের পার্থক্য লেখো। পরীক্ষায় যদি এই প্রশ্ন দেয় দেহকোষ এবং জনন কোষের পার্থক্য লেখো, আমাদের কি কোনো প্রবলেম আছে? আর কোনো প্রবলেমই নাই। আমি লিখবো দেহকোষ জীবের দেহ গঠনে অংশ নেয়, জনন কোষ যৌন জনন এবং যৌনক্রমে অংশ নেয়, প্রকৃতি ডিপ্লয়েড বা 2n, আর এখানের প্রকৃতি হ্যাপ্লয়েড বা n। এখানে বিভাজন মাইটোসিস, এখানে জনন মাতৃকোষ থেকে জনন কোষ তৈরির সময় মায়োসিস ঘটে। তাহলে এই জনন মাতৃকোষ থেকে, এই যে জনন মাতৃকোষ আছে, এখান থেকে জনন কোষ তৈরির সময় মায়োসিস ঘটে। ক্লিয়ার? এতটুকু। আর মাহফুজ রহমান সে কমেন্ট করছে, আমার মামা আপনার আলফা ব্যাচে ছিল, সে মেডিকেলে চান্স পাইছে। আমাদের আলফা ব্যাচ হচ্ছে মেডিকেলের জন্য বিখ্যাত, আলহামদুলিল্লাহ। আমাদের আলফা 6 আসতেছে 25 ব্যাচের জন্য। তোমরা কত? তোমরা 27, তোমাদের সময় আসবে আলফা 8, যদি ভাইয়া পড়াই ততদিনে অনলাইনে থাকি তাইলে। আর যদি ভাইয়া বিদেশ চলে যায় তাহলে তো হইলই। তোমরা হবে আলফা 8, যারা মেডিকেলে পড়তে চাও প্রি বুকিং দিয়ে রাখো। তোমরা স্টুডেন্ট কত? আলফা না, তোমরা কি আলফা 8? এখন 25-এর চলতেছে আলফা 6, 26-এর আলফা 7, হ্যাঁ তোমরা আলফা 8। আলফা হচ্ছে কি আমাদের একটা মেডিকেল অ্যাডমিশন ব্যাচ, মানে এটা আমাদের মেডিকেলের জন্য খুলি, মেডিকেল অ্যাডমিশন ব্যাচ। আর এইচএসসি টাইমে আমাদের হচ্ছে যে একাডেমিক ব্যাচ, যেটা বায়োলজির ব্যাচের নাম হচ্ছে স্বাধীনতা। মানে আমরা স্বাধীনতা ব্যাচের নাম দিছি আমরা কিছু, স্বাধীনতা ব্যাচ, এটাকে আমরা হচ্ছে বায়োলজির ব্যাচ, মানে বায়োলজি পড়াই এই ব্যাচে, স্বাধীনতা ব্যাচে। আচ্ছা আসো, যেখানে আমরা ছিলাম, আমরা হচ্ছে যে দেহকোষ এবং জনন কোষ বুঝে ফেলছি, দেহকোষ এবং জনন কোষ বোঝা শেষ। এই আনতে আমাদের আর বোঝার কিছু নাই। এখানে বলছে যে অপত্য জনন কোষ ক্রোমোজোম সংখ্যা মাতৃ জনন কোষের ক্রোমোজোম সংখ্যার অর্ধেক হয়। মানে জনন কোষের ক্রোমোজোম সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যার তো অর্ধেক হবে, কারণ জনন মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে জনন কোষ তৈরি করছে। আর শুক্রাণু ডিম্বাণুর মিলনের ফলে যে আমাদের জাইগোট তৈরি, এটা ছোট ছোট বাচ্চারাও জানে, আমরাও জানি। আচ্ছা, এখন এখানে দুইটা ছবি আছে। উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা সকলেই কিন্তু প্রকৃত কোষী, এবং হচ্ছে যে প্রতিটি কোষ কতগুলো অঙ্গাণু নিয়ে তৈরি হয়। তাহলে এখানে দেখো যে আমাদের একটা প্রশ্ন হচ্ছে, এই উচ্চ শ্রেণীর উদ্ভিদ ও প্রাণীরা সবাই প্রকৃত কোষী, কতগুলো অঙ্গাণু নিয়ে এরা তৈরি হয়। হোয়াট ইজ অঙ্গাণু বা অঙ্গাণু শব্দটা ব্যবহার করা হয় কোনো কিছু শেষে অণু কথাটা থাকলে মনে রাখবা ছোট। অঙ্গাণু মানে হচ্ছে যে ক্ষুদ্র অঙ্গ, ক্ষুদ্র অঙ্গ, ক্ষুদ্র অঙ্গ। অঙ্গাণু শব্দটা অর্থ কি? ক্ষুদ্র অঙ্গ, বা ইংরেজিতে বলা হয় অর্গানালিস, অর্গানালিস, অর্গানালিস। এটাকে কি বলা হয়? অর্গানালিস বলা হয়। আচ্ছা, এখন তোমাদের দুইটা ছবি আছে, একটা হচ্ছে যে উদ্ভিদ কোষের ছবি, আর একটা হচ্ছে প্রাণী কোষের ছবি। এই দুইটা ছবি কি তোমাদের এইচএসসি তে আসে, এসএসসি তে আসে? আমার কাছে তো মনে হয় না এসএসসি তে এই ছবি দেওয়ার কথা, এটা প্র্যাকটিক্যাল খাতায় আঁকা লাগে। বাট বাস্তবে কি তোমাদের পরীক্ষায় এই ছবি দুইটা আসে কিনা আমার একটু জানাই তো। যদি ছবি দুইটা আসে তাহলে আমি তোমাদের শিখাই দিব, আর ছবি দুইটা না আসে তাহলে এত বড় ছবি তো এঁকে লাভ নাই, পার্থক্য শিখাবো। বলো তো পরীক্ষার মধ্যে আসে কিনা? আরে আর আরেকজনের আপু আলফা 2 তে ছিল, মাশাআল্লাহ, পরীক্ষায় আসে। ওকে, ভেরি গুড। সুমাইয়া আজরিন বলছে পরীক্ষায় আসে। আচ্ছা, এখন আমি আগে তোমাকে একটু এই প্রাণী কোষ এবং কোষ, কোষটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটাকে বলি হচ্ছে আমরা প্রাণী কোষ, আর একটাকে বলি হচ্ছে আমরা উদ্ভিদ কোষ। একটাকে বলি হচ্ছে আমরা প্রাণী কোষ, আর একটাকে কি বলি আমরা? উদ্ভিদ কোষ। এই প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষ, এই দুইটার মধ্যে আমরা একটা ভাগ বা ক্লাসিফিকেশনটা করে ফেলি। এটা পরীক্ষায় আসার কথা না, মানে বোর্ড পরীক্ষায় এই প্রশ্ন দেওয়ার কথা না, কারণ হচ্ছে যে এটা প্র্যাকটিক্যালের প্রশ্ন, মানে হচ্ছে প্র্যাকটিক্যালের প্রথম পেজে আঁকার প্রশ্ন। প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে
একটা পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে প্রাণী কোষ এবং উদ্ভিদ কোষের মধ্যে বলো তো? প্রথম কথা হচ্ছে এইখানে আমাদের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য যেটা সেটা হচ্ছে কোষ প্রাচীর। কোষ প্রাচীর বলতো, এই কোষ প্রাচীরটা হচ্ছে যে আমাদের প্রাণী কোষে কি কোষ প্রাচীর থাকবে? কোষ প্রাচীর, কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে। তারপর হচ্ছে কোষ গহ্বর, কোষ গহ্বর প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে। আচ্ছা, আরেকটা পার্থক্য তোমরা বলো যে ভাইয়া দুইটা পার্থক্য বলে দিচ্ছি। কোষ প্রাচীর পার্থক্যটা পরীক্ষায় ক্ষতে আসবে, পার্থক্যটা পরীক্ষায় ক্ষতে আসবে, ঠিক আছে? এই যে এটা পড়তেছো না, এটা ইন্টারে গেলে প্রথম চ্যাপ্টার বোটানি ফার্স্ট চ্যাপ্টার, বোটানি ফার্স্ট চ্যাপ্টার নাম কোষ ও এর গঠন, সেখানে এগুলো আছে। বলো আরেকটা পার্থক্য বলো, আরেকটা পার্থক্য বলো। প্লাস্টিড, প্লাস্টিড এটাও আমাদের এখানে থাকে না আর এখানে থাকে। একটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে, একটা ইম্পর্টেন্ট পার্থক্য আছে যেটা প্রাণী কোষে থাকে আর উদ্ভিদ কোষে থাকে না, সেটার নাম হচ্ছে সেন্ট্রিওল। সেন্ট্রিওল, সেন্ট্রিওল, এই সেন্ট্রিওলটা প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, উদ্ভিদ কোষে থাকে না। সেন্ট্রিওল কি সামনে আমরা জানবো। এখন আমাকে হচ্ছে যে এদের সঞ্চিত খাদ্য বলো, প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? এটা বলতে না পারলে ধুরুম ধারুম মাইক দিব, ধুরুম ধারুম মাইক দিব। সঞ্চিত খাদ্য বলতে না পারলে বলো প্রাণী কোষের সঞ্চিত খাদ্য কি, উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য কি? প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে কি বলো তো, বলতে পারবা? বলতে পারতেছে না একটাও। প্রাণী কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন, গ্লাইকোজেন ও চর্বি। আমাদের সঞ্চিত খাদ্য দুইটা, গ্লাইকোজেন এবং চর্বি। উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্য হচ্ছে স্টার্চ, স্টার্চ কি, স্টার্চ কি, স্টার্চ। উচ্চারণ করো ভাইয়ের সাথে, স্টার্চ, বা এটাকে বলা হয় ইংরেজিতে স্টার্চ। গ্লাইকোজেন, গ্লাইকোজেন অনেকগুলা গ্লুকোজ মিলে গ্লাইকোজেন। আর আঙ্গ পেটের মধ্যে কি থাকে? চর্বি। ভাইয়া মোড়া হয়ে গেছি। যেমন আমি তোমাদের সময় যখন এসএসসি স্টুডেন্ট ছিলাম, আমি ছিলাম কাঠির মতো। কাঠি মানে চিনো? এই যে ধরো এটার মতো আমি ছিলাম, এই যে এটার মতো, ঠিক আছে? এমন হয়ে গেছে আমি এরকম ভাবো। আমার একটা মানে এসএসসির পর পর আমার ফ্রেন্ডরা মিলে ফ্যান্টাসি কিংডম ঘুরতে গেছিলাম। মানে এসএসসি তো আমার স্কুল ছিল শামসুল হক খান স্কুল ঢাকায়। তো শামসুল হক খান স্কুল থেকে হচ্ছে এসএসসি পাস করলাম, কলেজে ভর্তি হয়েছি বিশ্বেশ্বর নূর মোহাম্মদ পাবলিক কলেজে। কলেজে ভর্তির আগে এসএসসি মাঝখানে যে গ্যাপ আছে, আমি তো ধুমায় হচ্ছে ঘোরাঘুরি করছি। এসএসসির পর আমি পড়ালেখাই করিনি। মানে আমার স্কুলে রোল ছিল 3, মানে আমার স্কুলে শামসুল হক খানে প্রায় আমাদের সায়েন্স স্টুডেন্ট ছিল 1000 খানেক, তার মধ্যে রোল ছিল 3। স্টুডেন্ট হিসেবে ভালোই ছিলাম। তো আমি পড়ালেখা করিনি, এনডিসির জন্য প্রিপারেশন টিপারেশন কিচ্ছু নেই, ধুমায় ঘুরছি 3 মাস। ঘুরে পরে হচ্ছে যে এনডিসি তে পরীক্ষা দিলাম, চান্স হইলো না। তারপর তো মন খারাপ, ইচ্ছা ছিল রেসিডেন্সিয়ালে ভর্তি হব, কিন্তু রেসিডেন্সিয়ালে সিরিয়াল আইসা ভর্তি হতে পারিনি। কারণ হচ্ছে আমাদের সময় ওই টাইমে মানে এমন সিস্টেম ছিল না, আমি গেছি দেখি ভর্তি শেষ হয়ে গেছে, মানে যে আগে গেছে সে ভর্তি হয়েছে। পরে নূর মোহাম্মদে ভর্তি হয়েছে। তো ভর্তির পরে হচ্ছে যে চিন্তা করলাম একটু ঘুরতে যাই, ঈদ ছিল, রোজার ঈদের পর ফ্রেন্ডরা মিলে হচ্ছে ঘুরতে গেছিলাম ফ্যান্টাসি কিংডমে। ফ্যান্টাসি কিংডমে আমার কিছুক্ষণ ছবি আছে, দেখি যে ওইখানে হচ্ছে যে মানে একদম কাঠিয়ে ছিলাম আমি। এবার আস্তে আস্তে মোটা হয়ে গেছি। মানে মোটাটা আমি হয়েছি কোভিড এর পর, মানে আমার ওজন বাড়ছে কোভিড এর পর, বাসায় বসে থাকতে থাকতে, কাজ করতে করতে
হচ্ছে যে ওজন বেড়ে গেছে। তাই দেখো এই যে 3 টাইপের পার্থক্য করলাম, কোন ধরনের পার্থক্যের মধ্যে কোন রকমের সমস্যা আছে, কোন আওয়াজ আসছে? আচ্ছা, এই ছবি দুইটা যদি একটু দেখো, এই ছবিটার মধ্যে দেখো এখানে আমাদের এই যে এটা প্লাস্টিক, এটা এই যে দেখো এই কোষ গহ্বরটা থাকার কারণে নিউক্লিয়াসটা কিন্তু একপাশে চেপে গেছে, আর এখানে কোনো কোষ গহ্বর না থাকার কারণে নিউক্লিয়াসটা কিন্তু কেন্দ্রে আছে। তাহলে উদ্ভিদ কোষের নিউক্লিয়াসটা একপাশে চেপে যায়, আর প্রাণী কোষের নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে। আমাদের এই যে তাহলে এই পয়েন্টটাও চাইলে আমরা অ্যাড করতে পারি যে কোষ গহ্বর থাকে না তাই নিউক্লিয়াস কেন্দ্রে, কোষ গহ্বর থাকে না তাই নিউক্লিয়াস কোথায়, তাই নিউক্লিয়াস কেন্দ্রে, তাই নিউক্লিয়াস কেন্দ্রে। আর উদ্ভিদ কোষে আমাদের কোষ গহ্বর থাকে তাই নিউক্লিয়াস এক পাশে। এই পয়েন্টটাও চাইলে বলতে পারো যে নিউক্লিয়াস এক পাশে চেপে যায়, নিউক্লিয়াস এক পাশে চেপে যায়, নিউক্লিয়াস এক পাশে থাকে, নিউক্লিয়াস এক পাশে, নিউক্লিয়াস এক পাশে চেপে যায়, নিউক্লিয়াস এক পাশে চেপে যায়। ঠিক আছে, এখন দেখো যে আমরা তাহলে এতটুকু বিষয় বুঝতে পারলাম, এতটুকু বিষয় বুঝলাম। এখন আমাদের বইয়ের মধ্যে এই অঙ্গাণুগুলা নিয়ে কথাবার্তা যে বলছে, বলছে যে আমাদের কোষ প্রাচীর নিয়ে কথা বলছে, শুরু করছে কোষ প্রাচীর নিয়ে, কোষ প্রাচীর। তারপর হচ্ছে যে এই কোষ প্রাচীর দেখানোর পরে প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের মধ্যে কোষ ঝিল্লি বলছে, কোষ ঝিল্লির ভেতর সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আছে। এই সাইটোপ্লাজমের মধ্যে অঙ্গাণুর মধ্যে ঝিল্লি যুক্ত অঙ্গাণু, ঝিল্লি বিহীন অঙ্গাণু ভাগ করছে কিছু। ঝিল্লি বিহীন অঙ্গাণু বলছে কাদের কাদের, ঝিল্লি বিহীন অঙ্গাণু বলছে কিছু যারা ঝিল্লি টিল্লি নাই, কাদের এরকম ঝিল্লি বিহীন অঙ্গাণু বলছে, কারা কারা ঝিল্লি বিহীন অঙ্গাণু। একটা নাম দিছে হচ্ছে যে কোষ কঙ্কাল, সাইটোস্কেলেটন, রাইবোজোম, সেন্ট্রোজোম। তারপর হচ্ছে যে এখানে ওকে আসো দেখো আমাদের বেসিক্যালি হচ্ছে তোমাদের এখানে একটা ক্লাসিফিকেশন দেখানো দরকার ছিল, সেই ক্লাসিফিকেশনটা দেখায় নাই। এটা ক্লাসিফিকেশন দেখানো দরকার ছিল যে এই যে আমাদের কোষ আছে, এই কোষের ভেতর হচ্ছে যে আমাদের কিছু নির্জীব বস্তু আছে, কোষের ভেতর কিছু কি আছে, কোষের ভেতর কিছু নির্জীব বস্তু, নির্জীব যাদের মধ্যে হচ্ছে যে আমাদের কোনো ইয়া নেই, চ্যাদব্যাদ নেই, নির্জীব বস্তু। আর কিছু আছে আমাদের এখানে সজীব বস্তু, কিছু নির্জীব বস্তু, আরেকটা হচ্ছে যে আমাদের কিছু সজীব বস্তু। এই নির্জীব বস্তু আর সজীব বস্তু, বস্তু নির্জীব বস্তু বা সজীব বস্তু, কিছু নির্জীব কিছু সজীব। নির্জীব বস্তুর মধ্যে আছে আমাদের একটার নাম হচ্ছে কোষ প্রাচীর বা ইংরেজিতে বলতেছে সেল ওয়াল। এটা সুন্দর করে লিখে রাখো, কোষ প্রাচীর বা সেল ওয়াল। নির্জীব বস্তুর মধ্যে আমাদের আসে কে, নির্জীব বস্তুর মধ্যে আমাদের আসে হচ্ছে কোষ প্রাচীর, ইংরেজিতে কি বলবো এটাকে, কোষ প্রাচীর, বা এটাকে বলা হয় হচ্ছে সেল ওয়াল। আর কিছু হচ্ছে আমাদের বর্জ্য বস্তু থাকে, কিছু বর্জ্য পদার্থ থাকে, কিছু বর্জ্য পদার্থ থাকে। ঠিক আছে, এই কোষ প্রাচীর বা সেল ওয়ালটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোষ প্রাচীর বা সেল ওয়ালটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। সজীব বস্তুর মধ্যে আমাদের এক নম্বরে আসে হচ্ছে এই সজীব বস্তু, সজীব বস্তু বা এর আরেকটা নাম হচ্ছে প্রোটোপ্লাজম। সজীব বস্তু বা এর আরেকটা নাম হচ্ছে প্রোটোপ্লাজম। সজীব বস্তুর আরেকটা নাম কি, প্রোটোপ্লাজম। সজীব বস্তুর আরেকটা নাম কি, সজীব বস্তুর আরেকটা নাম হচ্ছে প্রোটোপ্লাজম। সজীব বস্তুর আরেকটা নাম প্রোটোপ্লাজম। এর মধ্যে থাকে হচ্ছে আমাদের কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি থাকে। তারপর থাকে হচ্ছে আমাদের সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম বাংলায় লিখি, কোষ ঝিল্লি থাকে, সাইটোপ্লাজম থাকে, সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম থাকে। এবং হচ্ছে যে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস থাকে, তার নাম হচ্ছে যে আমাদের নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এগুলা হচ্ছে যে একটা কোষের ভেতরে যা যা থাকে এরা কোষের ভেতর থাকে। এরা কি হয়, এরা কোষের ভেতর থাকে। এই যে কোষ ঝিল্লি আমাদের রয়েছে, কোষ ঝিল্লি, কোষ ঝিল্লি আছে আমাদের, এখানে সাইটোপ্লাজম আছে, আর এখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস আছে। এখন এই যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, সাইটোপ্লাজমের মধ্যে আমাদের দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে সাইটোপ্লাজমীয় কিছু তরল পদার্থ থাকে, এদেরকে বলি আমরা হচ্ছে সাইটোপ্লাজমীয় মাতৃকা। সাইটো, আমি কিছু এক্সট্রা কথা অ্যাড করছি,
তোমার সুবিধার জন্য, ভবিষ্যতের সুবিধার জন্য, কারণ ভবিষ্যৎটাই তো মেন না, আর সাথে এইচএসসি তে এসসি তে প্লাস তো লাগবে। সাইটোপ্লাজমের মাতৃকা মানে কিছু তরল পদার্থ সাইটোপ্লাজমের মধ্যে, তরল। আর হচ্ছে যে আমাদের এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই অঙ্গাণুটাকে দুইটা ভাগে ভাগ করা যায়। এই যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আমাদের ঝিল্লিবদ্ধ আর একটা ঝিল্লিবিহীন। একটা হচ্ছে আমাদের ঝিল্লিবিহীন, যাদের অঙ্গাণুগুলোর মধ্যে কোনো ঝিল্লি নাই, ঝিল্লিবিহীন। আর একটা হচ্ছে ঝিল্লিবদ্ধ, 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 ঝিল্লিবিহীন আর ঝিল্লিবদ্ধ। তো ঝিল্লিবিহীন যারা, তাদের কথা আমাকে একটু ভালো করে জানতে হবে। ঝিল্লিবদ্ধ যারা, তাদের কথা তো আমরা জানি। ঝিল্লিবদ্ধ যারা, তাদেরকে তো আমরা চিনি। ঝিল্লিবিহীন যারা, তাদেরকে একটু ভালো করে চিনতে হবে। ঝিল্লিবিহীন কারা কারা? ঝিল্লিবিহীন কারা কারা? ঝিল্লিবিহীন গুলা মনে রাখার জন্য বেশি কিছু করা লাগবে না। ঝিল্লিবিহীন গুলা কারা কারা আছে তোমাদের বইয়ে? ঝিল্লিবিহীন বলছে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, প্রথম কথা। একটা বা আমরা বলতে পারি, মনে রাখতে পারি, রাইবোজোম, রাইবোসোম। তারপর কি আছে? সেন্ট্রিঅল, রাইবোজোম, সেন্ট্রিঅল। আরেকটা হচ্ছে সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এই তিনটা নামই তোমার বইয়ে থাকার কথা। তোমার বইয়ে এই তিনটা নামই থাকার কথা। দেখি তো তোমার বইয়ে এই তিনটা নাম দিছে না ভিন্ন কোনো নাম দিছে? এই তিনটা নামই তোমার বইয়ে থাকার কথা। কোষ কঙ্কাল বা সাইটোস্কেলেটন, রাইবোজোম, সেন্ট্রোসোম বলছে, সেন্ট্রিওল না বলে তোমাদের বই সেন্ট্রোসোম বলছে। ওকে, ভেরি গুড। সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম, এটার নাম দিচ্ছে তোমাদের বই সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম। তো হচ্ছে, তাহলে এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখতে পারো, সেরা, সেরা, সেরা। রা দিয়ে কি? রা দিয়ে হচ্ছে রাইবোসোম, রা দিয়ে কি? রাইবোসোম। সে দিয়ে কি? সে দিয়ে হচ্ছে সেন্ট্রিওল, সেন্ট্রিওল। আর আরেক, সরি, সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম, সেন্ট্রোসোম। আর হচ্ছে সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন, সাইটোস্কেলেটন। ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা ঝিল্লিবদ্ধের মধ্যে আমাদের আবার কি কি আছে? ঝিল্লিবদ্ধের মধ্যে আমাদের আছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ঝিল্লিবদ্ধের মধ্যে গোলজি বডি, গোলজি বডি। তারপর আসে হচ্ছে আমাদের আর এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তারপর আসে হচ্ছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, প্লাস্টিড আছে, মাইটোকন্ড্রিয়া আছে, মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। তারপর আছে লাইসোসোম। এই তো নাম, তাই না? এছাড়ার নাম আছে? তাহলে দেখো আমি পুরো জায়গাটাকে এই ফ্লো চার্টের মধ্যে তোমাকে গুছিয়ে দিলাম। এই ফ্লো চার্টটা সুন্দর করে লেখো, এই ফ্লো চার্টটা সুন্দর করে লেখো। এই ফ্লো চার্টটা সুন্দর করে লিখলে তোমার এই অধ্যায়ের প্রাইমারি ভীতিটা অনেক অংশে কমে যাবে, যে কি আছে, কি আছে এই জায়গায় আমরা সেটা জানবো। সো এই ফ্লো চার্টটা একটু কমপ্লিট করো সবাই। এগুলোর মধ্যে কোন অঙ্গাণুগুলা বেশি আসতে পারে সেটা বলে দিন, বলে দিন। আছে প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া। এখন তো আমি তোমাদের পড়াই দিচ্ছি ইন জেনারেল, পড়ানোর পরে আমি তোমাদের একটা সাজেশনও দিয়ে দিব যে কি কি আসতে পারে তোমাদের এসসিতে, ঠিক আছে? তো পড়ার ক্ষেত্রে আসো না, একটু ভালো করেই পড়ি, সবই একটু জেনে যাই। তাহলে দেখো আমাদের লেখা হয়েছে এই পেজটা, এই পেজটা লেখা হয়েছে বাবুরা।
তাহলে দেখো আমাদের যে কোষ আছে সেই কোষটাকে আমরা ভাগ করি কয়েকটা ভাগে। এই যে আমাদের কোষ আছে সেই কোষটাকে আমাদের প্রথমে এই যে সেল বা কোষ, এই কোষটাকে নির্জীব বস্তু পাই কিছু যেগুলা কোনো কামের না, ডেড, এর মধ্যে একটা কোষ প্রাচীর আর কিছু সজীব বস্তু বা প্রোটোপ্লাজম। এই যে সজীব বস্তু বা প্রোটোপ্লাজম এর মধ্যে একটা হচ্ছে কোষ ঝিল্লি, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। এই কোষ ঝিল্লি তো কোষ ঝিল্লির মতো সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। সাইটোপ্লাজমের ভেতর এটা সাইটোপ্লাজমীয় তরল পদার্থ থাকে, এটাকে বলা হয় সাইটোপ্লাজমের মাতৃকা। আর একটা থেকে অঙ্গাণু, সেই অঙ্গাণুর মধ্যে কিছু ঝিল্লিবিহীন অঙ্গাণু, কিছু ঝিল্লিবদ্ধ অঙ্গাণু আছে। ঝিল্লিবিহীন কি সেরা সেন্ট্রোজোম আর সাইটোস্কেলেটন আর রাইবোজোম। ঝিল্লিবদ্ধ গোলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, লাইসোসোম। ক্লিয়ার? এতটুকুর মধ্যে আর কোনো ঝামেলা আছে? ইয়ার কি? ইয়ার ইয়ার হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, শর্ট ফর্মে লিখছি। একটু পরই তুমি এই ইয়ার মানে কি সেটা পেয়ে যাবা, একটু পরই পেয়ে যাবা। এই 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 আসো এবার দেখি তোমাদের প্রাণপ্রিয় বইয়ের মধ্যে কি কথাবার্তা আছে। হ্যাঁ, তাহলে আমরা তোমাদের প্রাণপ্রিয় বইটাকে এই ছকটা যদি দিয়ে দিত তাহলে তোমাদের বইটা কত সুন্দর সহজ হয়ে যেত না? এই ছকটা দেয়নি, বোকা কারা যে এইসব বইয়ের কাজ করছে। দেখ, কোষ প্রাচীর বা সেল ওয়াল নিয়ে কি কি কথাবার্তা বলা আছে এখানে তো দেখা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তোমাদের এখানে হালকা পাতলা যা বোঝা যাচ্ছে, আমি এখানে তো মানে পুরাই ফাটা পিডিএফ। যদি পিডিএফ ফাটাই দিতে হয় তাহলে পিডিএফ দেওয়া দরকার কি ছিল? আমরাই তো বই থেকে ক্যাম স্ক্যানার দিয়ে পিডিএফ করে দিতে পারতাম। আচ্ছা, বলছে কি কোষ প্রাচীরটা দেখো উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এটি মৃত বা জড় বস্তু দিয়ে তৈরি। দেখো আমি যেটা বলছি, এই যে নির্জীব বস্তু যে বললাম, এই যে নির্জীব বস্তু যে বললাম, এটা কিন্তু বেসিক্যালি বোঝায় এটা মৃত বস্তু। নির্জীব বস্তু কিন্তু বলতে কি বোঝায়? মৃত বস্তু। সো আমি কিন্তু তোমাকে কোষ প্রাচীরটাকে আগেই মৃত বস্তু ক্লাসিফিকেশনে ফালাই দিছি। এই প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। কোষ প্রাচীরের রাসায়নিক গঠনটা বলছে বেশ জটিল। আচ্ছা, কেন? কারণ কোষ প্রাচীরের মূল উপাদান হচ্ছে সেলুলোজ, এতে সেলুলোজ থাকে। এই সেলুলোজটা হচ্ছে কোষ প্রাচীরের প্রধান উপাদান। এই সেলুলোজ ছাড়া হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন নামক ইত্যাদি রাসায়নিক উপাদানও থাকতে পারে। সেলুলোজের পাশে এখানে লিখে রাখো প্রধান উপাদান। পরীক্ষা এমসিকিউতে আসবে যে প্রধান উপাদান কে, প্রধান উপাদান কে, প্রধান উপাদান কে সেলুলোজ। তবে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর আমাদের কি দিয়ে গঠিত বলছে? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর বলছে কি দিয়ে গঠিত? ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। ছত্রাকেরও আবার কোষ প্রাচীর আছে। ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত, এটা কিন্তু আমরা ফাঙ্গাই এর মধ্যে পড়ছিলাম। আমাকে দেখি তো কেউ বলতে পারে কিনা, এই যে কাইটিন, কাইটিনের ক্ষেত্রে বলছিলাম কাইটিন একটা কি জাত পলিস্যাকারাইড, এটা কিন্তু আমি ক্লাসে বলছিলাম তোমাদের জীবন পাঠ পড়াইতে গিয়ে, যে নাইট্রো এই কাইটিন একটা একটা কেমিক্যালের নাম দিয়ে বলছিলাম এই জাত পলিস্যাকারাইড। কোন জাত পলিস্যাকারাইড বলছিলাম বলো তো? নাইট্রোজেন কি কোন জাত পলিস্যাকারাইড ভাইয়া বলছিলাম? কোন জাত পলিস্যাকারাইড বলছিলাম? নাইট্রোজেন ইয়াকে, কাইটিনকে নাইট্রোজেন জাত একটা পলিস্যাকারাইড বলছিলাম। দেখো বলছে প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে আমাদের হচ্ছে এই মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের আমাদের হচ্ছে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি হয়। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে বলা হয় হচ্ছে, এই প্রাচীর যাকে কূপ বলে। কি বলছে কথাবার্তাই তো লিখতে পারেনি, লিখছে প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমায় গৌণ, মানে পুরাই ভুলভাল কথা লিখে রাখছে এখানে। মধ্যপর্দার উপর জমা হয়ে গৌণ না, প্রাথমিক তৈরি হয়। কি লিখছে সব আজব কথাবার্তা, ভুলভাল। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে কূপ বলা হয়। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। দুইটা কথা বলছে, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার ও আকৃতি বজায় রাখে। আচ্ছা, এই দুইটা হচ্ছে কাজ। পাশের কোষের সাথে প্লাজমোডেসমাটা সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। খুবই বাজে ভাবে বই লেখা, মানে এই জায়গায় কথাবার্তা গুলো সহজ, খুব কঠিন ভাবে লিখে রাখছে। ওকে, আমি সব গুছাই দিব, কোনো সমস্যা নাই।
বলছে পাশের কোষের মাঝে প্লাজমোডেসমাটা নামক অণুবীক্ষণিক নালী সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি এবং খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। আচ্ছা, ওকে, এটা কোষ প্রাচীর বা সেল ওয়ালে বইয়ের কথাবার্তা। এখানে একটা ছবি দেখাইছে, এই ছবিটা হচ্ছে যে কি বলছে, এটাকে বলছে অন্তঃস্তর, মধ্যস্তর, বহিঃস্তর। আচ্ছা, ভেরি গুড। এটা হচ্ছে যে আমাদের প্রাথমিক প্রাচীর, এটাকে নাম দিছে মধ্য পর্দা। ও মাই গড, প্রাথমিক প্রাচীর বলছে এটাকে, মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর। তারপর প্রাথমিক প্রাচীরকে আবার গৌণ প্রাচীর, এখানে বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। এখানে বলতেছে এটা গৌণ প্রাচীরের 3টে স্তর। গৌণ প্রাচীর মানে তো সেকেন্ডারি প্রাচীর, এখানে গৌণ কথাটা দিয়ে তো সেকেন্ডারি বুঝায়। গৌণ আর হচ্ছে প্রাইমারি, দুটো কথা তো সেম না। প্রাইমারি আর সেকেন্ডারি মানে হচ্ছে গৌণ। এখানে তো পুরা ছবির মধ্যে ভেজাল, ভুল। যাক, এখন তোমাদের বই যেভাবে আছে সেটাই তো আমাদের দেখতে হবে। আসো দেখো, আমাদের হচ্ছে যে এসব বই যে কারা লেখে। আসো দেখো, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে কোষ প্রাচীর। আমরা কোথায় ছিলাম? কোষ প্রাচীরে আসি। আসো, কোষ প্রাচীর, কোষ প্রাচীর। এই যে কোষ প্রাচীর আছে, এই কোষ প্রাচীরের মধ্যে আমরা কি দেখতে পাই? এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য বা ইউনিক ক্যারেক্টারিস্টিক। এটা উদ্ভিদ কোষের, এটা উদ্ভিদ যে কোষ আছে, উদ্ভিদ কোষের একটা ইউনিক ইউনিক ক্যারেক্টার। উদ্ভিদ কোষের একটা ইউনিক বা অনন্য অনন্য বৈশিষ্ট্য। উদ্ভিদ কোষের একটা ইউনিক ক্যারেক্টার, বা এটাকে বলবো উদ্ভিদ কোষের কি একটা অনন্য বৈশিষ্ট্য। ভেরি গুড, উদ্ভিদ কোষের একটা পারফেক্ট ক্যারেক্টারিস্টিক এটা। এটা হচ্ছে আমাদের প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না, প্রাণী কোষে থাকে না। আমাদের উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষের, উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের উপাদান কি? সেলুলোজ। উপাদানের মধ্যে আমাদের নামগুলোর মধ্যে কি কি নাম আছে? দেখো, উদ্ভিদ কোষের কোষ প্রাচীর উপাদানের মধ্যে কি কি নাম বলা আছে? নাম বলা আছে একটা সেলুলোজ, তারপর থাকে আমাদের এই সেলুলোজের সাথে কিছু নিযুক্ত হয়ে হেমিসেলুলোজ, এগুলো কিছু নাম, কেমিক্যালের নাম। লিগনিন, তারপর নাম দিচ্ছে হচ্ছে পেকটিন। এই নামগুলাই তো আছে, তাই না? সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। লিগনিন, পেকটিন, সুবেরিন। লিগনিন, পেকটিন আর হচ্ছে সুবেরিন। লিগনিন, পেকটিন, সুবেরিন। নামগুলা শুনে রাখো, পরীক্ষায় এমসিকিউ আকারে দিলে এটাই দেওয়ার কথা যে সেলুলোজটা হচ্ছে প্রধান উপাদান। সেলুলোজটা কি? প্রধান উপাদান। সেলুলোজটা কি? সেলুলোজটা হচ্ছে প্রধান উপাদান। সেলুলোজটা কি? সেলুলোজটাকে বলছে প্রধান উপাদান। দেখ, উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের আমাদের উপাদানের মধ্যে সেলুলোজ, সেলুলোজটা হচ্ছে কি? প্রধান উপাদান। সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, আরো কিছু অপ্রধান উপাদান থাকে। আমাদের হচ্ছে যে ব্যাকটেরিয়া, তার ক্ষেত্রেও কোষ প্রাচীর আছে। ব্যাকটেরিয়া, এই ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদান কি কি? আমাদের ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর উপাদান হচ্ছে ব্যাকটেরিয়ার বইয়ের মধ্যে বলা গ্লাইকোপ্রোটিন। বইয়ে বলা ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান, আমাদের ইন্টারের বইয়ে গ্লাইকোপ্রোটিন। তোমাদের বইয়ে বলা আছে প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের প্রধান উপাদান কি বলছে? প্রোটিন, প্রোটিন, তারপর হচ্ছে লিপিড। আর পলিস্যাকারাইড মানে কি জানো? পলিস্যাকারাইড মানে কি বলো তো দেখি, কেউ বলতে পারো কিনা? পলিস্যাকারাইড, এই যে পলিস্যাকারাইড কথাটা তোমাদের বই বলছে, দেখো বইয়ের লেখকরা প্রোটিন, লিপিড, পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড মানে কি বলো তো?
পলিস্যাকারাইড মানে হচ্ছে তোমাদের এক্সাম আমরা আশা করি নেক্সট উইক থেকে এক্সাম শুরু করতে পারবো। পলিস্যাকারাইড মানে হচ্ছে শর্করা। পলিস্যাকারাইড মানে কি? শর্করা। তাহলে হচ্ছে প্রোটিন, লিপিড এবং শর্করা দ্বারা গঠিত। ছত্রাকের কোষ প্রাচীর হচ্ছে আমাদের কি? ছত্রাকের কোষ প্রাচীর। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান হচ্ছে কি আমাদের? কাইটিন। ছত্রাকের কোষ প্রাচীরের উপাদান কি? কাইটিন। কাইটিনটাকে কি বলছিলাম ভাইয়া লাস্ট ক্লাসে? এটাও একটা নাইট্রোজেন জাত শর্করা। নাইট্রোজেন জাত শর্করা বা পলিস্যাকারাইড। ঠিক আছে, এটা হচ্ছে কোষ প্রাচীরের আমাদের উপাদান। এই জায়গাটা থেকে এমসিকিউ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য এই জায়গাটা গুরুত্বপূর্ণ। পলিস্যাকারাইড মানে বহু শর্করা। ভেরি গুড যারা বলছো বহু শর্করা। এখন আসো যে আমরা হচ্ছে এই জায়গাটার কোষ প্রাচীরের বিষয়টা বোঝার চেষ্টা করি। আমি তোমাকে একটু বইয়ের ছবি না, একটু ভিন্ন ছবি এঁকে কোষ প্রাচীরের বিষয়টা বুঝাবো, তারপর বইয়ের ছবি বুঝাই দিব। বইয়ের মধ্যে ভুল আছে তোমাদের এখানে, দেখো। তো এটা হচ্ছে যে আমাদের কোষ প্রাচীর এর উপাদানগুলো আমরা পড়লাম। এরপর তোমাদের বইয়ে যে জায়গাটায় আসছে এই জায়গা থেকে ভেজাল লাগাই ফেলছে, বলছে প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট মধ্যপর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কিছু পদার্থ মিলে গৌণ প্রাচীর গঠন করে। এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে যাকে কুপ এলাকা বলে। এই জায়গাটা বইয়ের মধ্যে তোমাদের ভুলভাল লেখা আছে। এই জায়গাটা কি ভুল লেখা আছে? ভুল লেখা আছে কেন? কারণ আমাদের কোষ প্রাচীরের মধ্যে প্রথমে থাকে হচ্ছে মধ্যপর্দা। কোষ প্রাচীরের মধ্যে আমাদের হচ্ছে যে তিনটা লেয়ার থাকে। তুমি ভাইয়ার সাথে ছবিটা একটু দেখো। এই যে আমাদের হচ্ছে কোষ প্রাচীরের ক্ষেত্রে, আমাদের কোষ প্রাচীরের ক্ষেত্রে এরকম একটা লেয়ার আছে। এই যে মাঝের যে লেয়ারটা, এটাকেই বলা হয় হচ্ছে মধ্য পর্দা। এটাকে মাঝের লেয়ারটাকে কি বলা হয়? মধ্য পর্দা। এই মধ্য পর্দাটা হচ্ছে জেলির মতো একটা পদার্থ। কিসের মতো? জেলির মতো পদার্থ, যেটা দুই পাশের কোষ প্রাচীরকে একসাথে রাখে। মধ্য পর্দাটা কিসের মতো পদার্থ? একটা জেলির মতো পদার্থ। জেলির মতো পদার্থ। মধ্য পর্দাটা হচ্ছে একটা জেলির মতো পদার্থ। কারণ কি নাই? হ্যাঁ খেয়েছি। না কফি খেয়েছি, কফি খেয়েছি। মধ্য পর্দাটা হচ্ছে জেলির মতো পদার্থ। এই মধ্য পর্দার উপরে হচ্ছে আমাদের তৈরি হয় হচ্ছে বিভিন্ন পদার্থ মিলে। তোমাদের উপরে যে প্রাথমিক প্রাচীর বলা আছে না, প্রাথমিক প্রাচীর বলে কিছু নেই। জিনিসটা হচ্ছে মধ্য পর্দা। জিনিসটা কি? মধ্য পর্দা। ঠিক আছে, এই মধ্য পর্দা মাঝের একদম হলুদ কালার যে লেয়ার, এটা হচ্ছে মধ্য পর্দা। এই মধ্য পর্দার ঠিক উপরে আমাদের এই যে অংশটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর। এই প্রাথমিক প্রাচীরটা বিভিন্ন জিনিস নিয়ে প্রাথমিক প্রাচীর গঠিত হয়। সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, এগুলা দিয়ে আমাদের প্রাথমিক প্রাচীর তৈরি হয়। এই প্রাথমিক প্রাচীরের উপরে কখনো কখনো, প্রাথমিক প্রাচীরের উপরে কখনো কখনো আমাদের হচ্ছে এরকম সেকেন্ডারি প্রাচীর থাকতে পারে। কি থাকতে পারে? সেকেন্ডারি প্রাচীর থাকতে পারে। প্রাথমিক প্রাচীরের উপরে আমাদের এরকম 3 স্তর বিশিষ্ট সেকেন্ডারি প্রাচীর বা এটাকে বলি গৌণ প্রাচীর তৈরি হতে পারে। সব জায়গায় যে তৈরি হবে এটারও কোনো নিশ্চয়তা নাই। এই যে এইটাকে বলি হচ্ছে আমরা সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। এটাকে কি বলি আমরা? সেকেন্ডারি প্রাচীর বা ইংরেজিতে বলি হচ্ছে গৌণ প্রাচীর। সেকেন্ডারি প্রাচীর বা এটাকে ইংরেজিতে বলি হচ্ছে গৌণ প্রাচীর বলি। তাহলে এই হচ্ছে সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর। ঠিক আছে, এখন দেখো এই যে একটা, তাহলে আমাদের তিনটা লেয়ার বেসিক্যালি হচ্ছে থাকে। মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এই তিনটা পর্দা মিলে আমাদের হচ্ছে কোষ প্রাচীর বা সেল ওয়াল তৈরি হয়। এটা হচ্ছে যে আমাদের চিত্র কোষ প্রাচীর বা সেল ওয়ালের। এই ছবিটা হচ্ছে ইন্টারের বইয়ের মধ্যে পাবা, কোষ প্রাচীর বা সেল ওয়াল। এবং এটাই হচ্ছে যে আধুনিক ছবি, এটাই প্রকৃত ছবি। ঠিক আছে, তোমাদের বইয়ে হাবিজাবে একটা ছবি আছে, ওইটাও বুঝাই দিব। এখানে আমাদের কি বলছে? মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। এখন আব্বু কি গেছে গা? ড্রাইভার আছে কিন্তু নিচে, বুঝছো? এখন দেখো এই যে মাঝে যে গ্যাপটা, এই যে গ্যাপটা, এই যে মাঝে যে গ্যাপটা তুমি দেখতে পাচ্ছ, এই যে গ্যাপ, এই যে গ্যাপ, এই গ্যাপের মধ্যে কিন্তু আমাদের হচ্ছে যে এই মাঝের গ্যাপটার মধ্যে কূপ এলাকা। এটাকে এই যে গ্যাপটা, এই গ্যাপটার মধ্যে কিন্তু কোনো প্রাথমিক প্রাচীরও নাই, কোনো সেকেন্ডারি প্রাচীরও নাই,
শুধুমাত্র মধ্য পর্দা আছে, এই জায়গাটাকে বলি আমরা হচ্ছে একটা ফাঁকা জায়গা। এই জায়গাটাকে একটা ফাঁকা জায়গা, এটাকে বলা হয় কূপ এলাকা। কি ছিল? হ্যাঁ, না তেল আছে, তেল বসছে। এটাকে কি বলি আমরা? কূপ এলাকা। এই যে দেখো, যে জায়গাটায় আমাদের কোনো মধ্য পর্দা আছে, আর কোনো কিছু নাই, কি আছে? শুধু মধ্য পর্দা আছে, আর কোনো কিছু নাই, সেটাকে বলি আমরা কূপ এলাকা। সেটাকে কি বলি? কূপ এলাকা। তোমাদের বইয়ে যে কূপ এলাকার কথা বলছে, সেটা এই জায়গাটা, যেই জায়গায় আমাদের হচ্ছে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর কিচ্ছু নাই, সেই জায়গাটাকে কি বলি? কূপ এলাকা বলি। এটাকে কি বলি? কূপ এলাকা বলি। তাইলে দেখো, তোমাদের বইয়ে কিন্তু পুরো একটা ব্লান্ডার পাকায় ফেলছে। বলছে প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট, এবং এরপর বলছে মধ্য পর্দার উপর আমাদের হচ্ছে যে এই কয়েক ধরনের পদার্থ নিঃসৃত হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি করে। এইটা মধ্য পর্দা হবে না, এটা হবে প্রাথমিক প্রাচীরের উপর। তাইলে আমাদের প্রথমে মধ্য পর্দা, তার উপর প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপর হচ্ছে সেকেন্ডারি প্রাচীর হবে। তাইলে এই প্রাচীরের মাঝে ছিদ্র থাকে, যাকে কূপ এলাকা বলে। এই যে আমাদের কূপ এলাকা, যে কোষ প্রাচীরের মাঝে একটা ছোট ছোট কিছু জায়গা থাকে, যে জায়গায় কোনো প্রাথমিক প্রাচীর, কোনো সেকেন্ডারি প্রাচীর কিচ্ছু থাকে না, তাকে কূপ এলাকা বলে। এই কূপ এলাকায় কি থাকে? কূপ এলাকায় শুধু মধ্য পর্দা থাকে, 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 শুধু মধ্য পর্দা থাকে। সেটাকে আমরা বলি কূপ এলাকা বলি। ঠিক আছে? এখন তোমার বইয়ে যেভাবে আছে সেটা যদি আমি একটু বুঝি, তোমার বইয়ে ভুল বলা আছে, এটা শতভাগ নিশ্চিত। ছবিটাও ভুল দেওয়া আছে, এটাও শতভাগ নিশ্চিত। এখন বইয়ের ভুলটাকে যতটুক ভাবে হচ্ছে আমরা একটু শিখতে পারি। সেটা কি বলছে? প্রাথমিক কোষ প্রাচীরটি এক স্তর বিশিষ্ট। আমাদের এই প্রাথমিক প্রাচীর এরা সাধারণত এক স্তর বিশিষ্টই হয়, কিন্তু সেকেন্ডারি প্রাচীর বা গৌণ প্রাচীর সেটা 3 স্তর বিশিষ্ট হয়। তাইলে এই প্রাথমিক কোষ প্রাচীর এক স্তর বিশিষ্ট, কথা ঠিক আছে। মধ্য পর্দার উপর প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে ক্রমশ গৌণ প্রাচীর সৃষ্টি করে, এটা ভুল বলা আছে। এই জায়গাটা হবে, তোমাদের কলেজে ঠিক করে দিছি, স্কুলে ঠিক করে দিছি কিনা জানি না, এটা মধ্য পর্দা হবে না, এটা হবে প্রাথমিক প্রাচীরের উপর। এটা সাইডে একটু শর্ট করে লিখে রাখো যে প্রাথমিক প্রাচীরের উপর। তাহলে মধ্য পর্দা তো মধ্য পর্দার জিনিস, প্রাথমিক প্রাচীর যে আছে এই প্রাথমিক প্রাচীরের উপর। মধ্য পর্দা না, এটা কি হবে? এটা হবে প্রাথমিক প্রাচীরের উপর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের উপর আমাদের হচ্ছে যে প্রোটোপ্লাজম থেকে নিঃসৃত কয়েক ধরনের রাসায়নিক দ্রব্য জমা হয়ে গৌণ প্রাচীর সৃষ্টি করে। তাহলে প্রাথমিক প্রাচীরটা এক স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীরের উপর কয়েক ধরনের নিঃসৃত পদার্থ মিলে গৌণ প্রাচীর তৈরি হয়, এবং এদের মাঝখানে আমরা যে ছিদ্রগুলো পাই এদেরকে বলা হয় কূপ এলাকা। সেটা কিন্তু আমি দেখায় আসছি। এই প্রাচীরের মাঝে যে ছিদ্র থাকে তাকে কি বলা হয়? কূপ এলাকা বলা হয়। কোষ প্রাচীরের কাজ বলছে দৃঢ়তা প্রদান করে, কোষপ্রাচীরের আকার আকৃতি রক্ষা করে। তাহলে আমাদের এই বইয়ের ছবিটা আর বইয়ের এই ছবিটা যদি আমরা দেখি, বইয়ের ছবিটায় হচ্ছে আমাকে কি বলছে? মধ্য পর্দা, তার উপর বলছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীরের পরে হচ্ছে যে আমাদের গৌণ প্রাচীরের 3টে স্তর দেখাইছে, বহিঃস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। এই ছবিটাকে আমি একটু ইম্প্রোভাইজ করে দিই। তোমাদের বইয়ের ছবি যেহেতু পরীক্ষা এটা লাগবে, এটাকে আমি একটু ইম্প্রোভাইজ করে দেই। ইম্প্রোভাইজ করে দিচ্ছি আমি। দেখো, ইম্প্রোভাইজ যদি আমি করে দেই, এই জায়গার মধ্যে ছোট্ট একটু জায়গা আছে যেটাকে ইম্প্রোভাইজ করে দিলে ঠিক হয়ে যাবে। দেখো, এখানে আমাদের হচ্ছে যে জিনিসটা এরকম, তাই তো? যে আমাদের হচ্ছে এইভাবে এভাবে দেওয়া আছে। হ্যাঁ, এভাবে আমাদের একটা গঠন দেওয়া আছে, তাই তো? এভাবে একটা গঠন দেওয়া আছে। এরপর কি বলছে? এরপর বলছে মাঝে পুরাটাকে রাউন্ড করে ফেলছে। মাঝে পুরাটাকে আমরা হচ্ছে রাউন্ড করে ফেলি। এখন আমাদের এই জায়গাটাকে, এটাকে ডট 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 দাও। এটাকে কি বলছে ভাইয়া?
মধ্য পর্দা, এটাকে কি বলতেছি? মধ্য পর্দা। ওকে, এই যে অংশটা এটাকে কি বলতেছি? প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। এরপর হচ্ছে যে দেখো কেন্দ্রে একটা অংশ হচ্ছে, আমরা বলছি কেন্দ্রে একটা অংশ আছে। তারপর হচ্ছে যে এইখানে আরো একটা আমাদের লেয়ারের মতো অংশ আছে, তাই না? আরো একটা লেয়ারের মতো অংশ আছে, এটা প্রাথমিক প্রাচীর। এই যে আমাদের লেয়ারের মতো অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলি হচ্ছে আমরা বহিস্তর। এই জায়গাটাকে বলি হচ্ছে আমরা মধ্যস্তর। এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্তর। এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে অন্তঃস্তর। অন্তঃস্তর, বহিস্তর, মধ্যস্তর আর অন্তঃস্তর, তিনটা স্তর আমরা দেখতে পাচ্ছি, বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর। তাহলে এই যে বহিস্তর, মধ্যস্তর, অন্তঃস্তর তিনটা লেয়ার আছে, এই তিনটা লেয়ারকে বলা হয় হচ্ছে একসাথে গৌণ প্রাচীর। তো এইটাই হচ্ছে যে আসল ছবি। তোমাদের বইয়ের ছবির মধ্যে একটু ভেজাল পাকায় ফেলছে তারা, যারা ছবিটা আঁকছে তাদের বোঝার একটা ভুল ছিল। এইটা হচ্ছে আসল ছবি আমাদের। তাহলে এই পাশে মধ্য পর্দা, তারপর প্রাথমিক প্রাচীর, তারপর হচ্ছে আমাদের সেকেন্ডারি প্রাচীর। তাহলে এইটা হচ্ছে তোমাদের বইয়ের ছবি, চিত্র কোষ প্রাচীর। এই ছবিটা এবার বুঝতে পারছো? এবার ঝামেলা ক্লিয়ার হয়েছে। এবার ঝামেলা ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছো তো এবার যে আসলে জিনিসটা কি, আসলে বিষয়টা কি? তাহলে এই জায়গাটা চলে গেছে প্রাথমিক প্রাচীর। প্রাথমিক প্রাচীরের উপরে আমাদের 3 স্তর বিশিষ্ট গৌণ প্রাচীর তৈরি হয়েছে। এবার ছবিটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? যারা কমেন্টে বলছো যে ভাইয়া এই জায়গাটা তালগোল পাকায় ফেলি, বুঝতে পারি না, তাদের কাছে এবার অংশটুকু ক্লিয়ার হয়েছে কি না? ঠিক আছে, এবার ক্লিয়ার? এবার ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, এবার কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তাহলে প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীরের উপর রাসায়নিক পদার্থ জমা হয়ে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয়। তাহলে আমাদের হচ্ছে যে যদি কথাবার্তা লিখি, তাহলে আমাদের হচ্ছে কথাবার্তায় কি এড হবে? যে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর আমাদের হচ্ছে যে এক স্তর বিশিষ্ট। প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট, প্রাথমিক প্রাচীর এক স্তর বিশিষ্ট, বিশিষ্ট। আর হচ্ছে আমাদের এই প্রাথমিক প্রাচীর এর উপর, প্রাথমিক প্রাচীর এর উপর রাসায়নিক জমে, রাসায়নিক জমে, রাসায়নিক জমে আমাদের হচ্ছে সেকেন্ডারি বা গৌণ প্রাচীর গঠন করে, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর তৈরি করে, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর তৈরি করে, সেকেন্ডারি বা গৌণ প্রাচীর তৈরি করে, যেটা হচ্ছে আমাদের 3 স্তর বিশিষ্ট, 3 স্তর বিশিষ্ট। কয় স্তর বিশিষ্ট? 3 স্তর বিশিষ্ট। আচ্ছা, এবং এই প্রাচীরের মাঝে ফাঁকা জায়গাকে বলি কূপ এলাকা। প্রাচীরের মাঝে ফাঁকা জায়গা, প্রাচীরের ফাঁকা জায়গা, প্রাচীরের ফাঁকা স্থান, ফাঁকা বা গর্তর মতো স্থান থাকে, সেটাকে বলি হচ্ছে আমরা কূপ এলাকা, কূপ এলাকা। আর হচ্ছে যে আমাদের দুইটা কোষের মাঝে সংযোগ, এই একটা কোষ আর এই আর একটা কোষ, এই দুইটা কোষের মাঝে সংযোগের জন্য একটা আণুবীক্ষণিক নালী আছে। এটা কি? আণুবীক্ষণিক নালী। আণুবীক্ষণ যন্ত্র ছাড়া তুমি দেখতে পাবা না। এটার নাম হচ্ছে প্লাজমোডেসমাটা, প্লাজমোডেসমাটা। এই প্লাজমোডেসমাটাটা আমাদের দুইটা কোষের মধ্যে সংযোগ রক্ষা করে। বইয়ের লাইন কি? যে এই প্লাজমোডেসমাটা যোগাযোগ রক্ষা করে, কোষের মধ্যে যোগাযোগ রক্ষা করে, পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। এই প্লাজমোডেসমাটার কাজ কি? দুটি কোষে যোগাযোগ রক্ষা করে, দুটি কোষে যোগাযোগ রক্ষা করে, দুইটা কোষে যোগাযোগ রক্ষা করে, দুইটা কোষে যোগাযোগ রক্ষা করে, দুইটা কোষে যোগাযোগ রক্ষা করে, এবং পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। পানি এবং খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে, পানি ও খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে, খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে, খনিজ লবণের চলাচল নিয়ন্ত্রণ করে। কারণ এটা তো একটা নালী, এই নালী দিয়ে তো একটা কোষ থেকে আরেকটা কোষে যোগাযোগ রক্ষা হবে,
পানি এবং খনিজ লবণ চলাচল করবে। কাজের মধ্যে দুইটা কাজ বলছে, কোষ প্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি রক্ষা করে। আমরা এই পয়েন্টটা যাবে কোষ প্রাচীরের কাজের মধ্যে। কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কি কি কাজ? দৃঢ়তা প্রদান ও কোষকে আকার আকৃতি দান। কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজ, কোষ প্রাচীরের কাজ এর মধ্যে 1 নম্বর পয়েন্ট কোষকে দৃঢ়তা প্রদান, 1 নম্বর পয়েন্ট কোষকে দৃঢ়তা প্রদান, কোষকে দৃঢ়তা প্রদান, কোষের আকার আকৃতি। 2 নম্বর হচ্ছে কোষের আকার আকৃতি, কোষের আকার আকৃতি প্রদান, কোষের আকার আকৃতি প্রদান, কোষের আকার আকৃতি প্রদান, কোষের আকার আকৃতি বজায় রাখা, আকার আকৃতি বজায় রাখা, দৃঢ়তা প্রদান ও আকার আকৃতি বজায় রাখা। দেখেন তো স্যার ম্যাডামরা এবার আর কোনো সমস্যা আছে কিনা? এবং এইভাবে পড়ায় দিলে জীবকোষ এবং টিস্যু এটার আতঙ্ক আর থাকবে নাকি আতঙ্ক পলায় যাবে বলতো? এভাবে যদি সাদব ভাইয়া পড়ায় দেয় জীবকোষ এবং টিস্যুকে, জীবকোষ ও টিস্যু কি থাকবে? জীবকোষ এবং টিস্যু পলাই পলাই বলে পলিয়ে যাবে। ভাগা ভাগা চ্যাপ্টার আমরা ইন্টারে সহজ করে ফেলি পোলাপানের, আর তোমরা এইসব অধ্যায় নিয়ে আতঙ্কগ্রস্ত হইলে হবে? একদম সব লাইন বাই লাইন ভাইয়া পড়ায় দিব, প্রত্যেকটা শব্দ পড়ায় দিব। এরপরে আর ঝামেলা কেমনে থাকবে? কার সাধ্য আছে এরপরে ঝামেলা করার? আছে নাই? তাহলে তাহলে আজকে আমরা এতটুকুই পড়বো। এতটুকু আজকে যা পড়াইছি সবকিছু ক্লিয়ার কিনা, কোথাও কোনো ভেঞ্জাল আছে কিনা বলো। আজকে এতটুকু পর্যন্ত পড়লাম, কালকে আমরা পুরো কোষের সবকিছু শেষ করে টিস্যুতে হানা দিব। হানা দিয়ে দেখব যে কি ঝামেলা আছে, কোথায় ঝামেলা, কেন ঝামেলা, এসএসসির বায়োলজি বই কেন ঝামেলা থাকবে পড়ায় দিব আমরা। ঝামেলা কেন থাকবে? কোনো ঝামেলা থাকবে না ইনশাআল্লাহ। তো থ্যাংক ইউ, এবং ক্লাসটা করো, এবং একটু প্লিজ বন্ধুদের মাঝখানে নিজ নিজ কলেজের গ্রুপে, স্কুলের গ্রুপে যে ব্যাচেলর অফ বায়োলজি সাদাব ভাইয়া ক্লাস নিচ্ছে, ক্লাসটা করে ফেলো। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের ক্লাসগুলো আমরা এই চ্যানেলটায় আপলোড দিব। তোমরা এই চ্যানেলটায় যদি না থাকো, এই চ্যানেলটায় হচ্ছে যে লগ ইন করে নিও, এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিও। ব্যাটলস অফ এসএসসি নামে তোমাদের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল খুলেছি, যেখানে আমরা শুধু বায়োলজি না বাকি সাবজেক্ট গুলো আস্তে আস্তে ইন্ট্রোডিউস করব। যে ব্যাটলস অফ এসএসসি, ব্যাটলস অফ এসএসসি লিঙ্ক দিয়ে দিব না, বি টাইপ হচ্ছে না আমার এখানে, আমি লিঙ্ক দিয়ে দিব না। ব্যাটলস অফ এসএসসি নামে একটা চ্যানেল খোলা আছে, সেইখানে হচ্ছে যে আমাদের ক্লাসগুলা দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস আমরা ব্যাটলস অফ এসএসসি চ্যানেলে আপলোড দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। দেখা হবে কালকের ক্লাসে। কালকে ইনশাআল্লাহ সকাল 8টা বাজে আমরা শুরু করতে পারবো। মাঝে 2 দিন যেহেতু আমাদের চান্স প্রাপ্ত স্টুডেন্টদের নিয়ে একটু ব্যস্ততা বেশি ছিল, তাই 2 দিন ক্লাস নিতে পারিনি। কালকে থেকে, আজকে তো হলো, কালকে থেকে ইনশাআল্লাহ 8টা, 8:30, 8টার মধ্যেই চেষ্টা করবো শুরু করতে। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম সকলকে, দেখা হবে ইনশাআল্লাহ।